বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 14ই জুলাই 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 31তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 31তম এবং শেষ ক্লাস। ফৌজদারি কার্যবিধির যে বিষয়টা আমরা আজকে পড়বো, দেখেন আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিয়েছি খান ল একাডেমির। আমাদের একটা বিবিধ নোট একটা পেজ দিয়েছি, সেটা একটু দেখেন। তো একটু পড়া শুরু করি। এটা একটু পড়ি, দেখেন। ফৌজদারি কার্যবিধি 1898 এর চ্যাপ্টার 34 বা অধ্যায় 34 এর ধারা 464 থেকে 475 পর্যন্ত পাগল বা উন্মাদ বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বা লুনাটিকের বিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এটা হলো, দেখেন, অধ্যায় কত? 34। 34তম অধ্যায়ে আহ আপনারা এই যে যে রোমান অক্ষরে লেখে, এটা পারেন তো? 3টা X মানে হলো 30, আর ওই যে IV মানে হচ্ছে 4। তো 34তম অধ্যায়ের 464 থেকে 475 পর্যন্ত পাগল উন্মাদ বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির বিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন পাগল উন্মাদ ব্যক্তি যখন ধরেন যিনি আসামি, দেখা গেল সে হচ্ছে পাগল বা উন্মাদ, মানসিক ভারসাম্যহীন, তাহলে এখন তার বিচারকালে কি কি পদ্ধতি অনুসরণ করতে পারে? সে কি আসলে জামিন পাবে কিনা, খালাস পাবে কিনা, বা কি কি পদ্ধতি? সে পাগল বা উন্মাদ উকিল সাহেব যাই বললেই তো বিশ্বাস করবে না। এটা তো কিভাবে যাচাই করবে? ওই যে লেখা আছে, দেখেন উপরে, তো আপনি পান নাই কাগজ? 464 থেকে 475, আমি তো এটাই পড়তেছি। এটা দাগান, দেখেন। 464 ধারা অনুযায়ী গোল্ডেন ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, কোন মামলার অনুসন্ধান বা বিচার কালে কোন অভিযুক্তকে, অভিযুক্তটা গোল্ডেন, অভিযুক্ত মানে হচ্ছে মামলার কে? আসামি, যে যার বিরুদ্ধে মামলাটা করা হয়েছে। তো কোন অভিযুক্তকে উন্মাদ বা পাগল বা মানসিক ভারসাম্যহীন লুনাটিক বলে সন্দেহ হলে, লুনাটিক শব্দটা বললেন, লুনাটিক মানে কি? মানসিক ভারসাম্যহীন বা পাগল সন্দেহ হলে, আন্ডারলাইন করেন, সংশ্লিষ্ট জেলার, আন্ডারলাইন করেন, সিভিল সার্জন বা মেডিকেল অফিসারের মাধ্যমে উক্ত অভিযুক্তকে পরীক্ষা করিয়ে অভিযোগের সত্যতা পেলে উক্ত ম্যাজিস্ট্রেট উক্ত মামলার কার্যক্রম গোল দিবেন, স্থগিত রাখতে পারেন। তাহলে এখানে যে বিষয়টা বলছে একটু বোঝার দরকার আছে, যে ধরেন ম্যাজিস্ট্রেট আদালতে একটা মামলার অনুসন্ধান পর্যায়ে আছে। অনুসন্ধান পর্যায়ে মানে হলো চার্জ গঠনের আগ পর্যন্ত যা যা, সেটা হলো অনুসন্ধান। আর বিচার পর্যায়ে হলো চার্জ গঠনের পরে। তাই অনুসন্ধানে থাকুক বা বিচারকালে থাকুক, যদি দেখা যায় যে যার বিচার করা হচ্ছে, উকিল সাহেব এসে দাবি করতেছে বা সে এসে দাবি করতেছে যে আমি, এ হলো মানসিক, তার পক্ষের লোকজন বলতেছে এ হলো মানসিক ভারসাম্যহীন, এ আসলে জানে না, কি কি করছে অপরাধ সম্পর্কে জ্ঞাত ছিল না। এখন ম্যাজিস্ট্রেট মহোদয় সেই ক্ষেত্রে কিভাবে এটা নিশ্চিত হবে যে আসলে এ পাগল কিনা? তাহলে তিনি, গোপালগঞ্জ যদি হয় তাহলে গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন অথবা মেডিকেল অফিসারকে দিয়ে তারে পরীক্ষা করাবেন। যদি দেখে যে আসলেই তার সমস্যা আছে, তাহলে মামলার কার্যক্রম কি করতে পারে? স্থগিত করতে পারে। তাহলে এই বিধানটাই আছে কত ধারায়? 464 ধারায়। যদি দায়রা আদালতে হয় তাহলে কি হবে, দেখেন। 465 ধারা অনুযায়ী দায়রা আদালত, আর একটা কথা বলে নেই, ওই যে যে ম্যাজিস্ট্রেটের কথা বলেছে, ওই ম্যাজিস্ট্রেট কোন ম্যাজিস্ট্রেট বলেন তো? যে কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট, ওই প্রথম দ্বিতীয় তৃতীয় চিফ জুডিশিয়াল বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন বা মেট্রোপলিটন, যাই হোক না কেন, সব সবার জন্য প্রযোজ্য 464। 475 ধারা অনুযায়ী দায়রা আদালত কোনো অভিযুক্ত ব্যক্তি যদি উন্মাদ বা পাগল বা মানসিক ভারসাম্যহীন হয়, তবে মামলার বিচার স্থগিত রাখতে পারবেন। মানে ম্যাজিস্ট্রেট আদালত যেটা অনুসরণ করছে, সেম কাজটা দায়রা আদালত করবে 400 কত ধারায়? 65। একটু বুঝেন, ম্যাজিস্ট্রেট যেরকম সিভিল সার্জনকে দিয়ে পরীক্ষা করাইছে, দায়রা আদালত কি করবে? সিভিল সার্জনকে দিয়ে পরীক্ষা করাবে। বুঝতে পারছেন? তাহলে দায়রা আদালত বলতে কয়টা আদালত? কি কি? ঠিক আছে। তো 466 ধারাটা দেখি।
466 ধারা অনুযায়ী আন্ডারলাইন করবেন, উন্মাদ ব্যক্তিকে মুক্তি প্রদান। মুক্তি প্রদান, এটা রিলিজ শব্দটা ব্যবহার করছে, এবং আন্ডারলাইন করবেন জামিন বা জামিন ব্যতীত। মুক্তি প্রদান কিভাবে বলেন? জামিন বা জামিন ব্যতীত। লুনাটিক অ্যাক্ট 1912 অনুসরণ করতে হবে। একটা আইন আছে লুনাটিক অ্যাক্ট, তো ওই আইনে কি আছে এটা আপনারা আমাদের এখন জানা প্রয়োজন নাই, তবে যদি জানার স্বার্থে জানতে চান তাহলে গুগলে সার্চ দিয়ে তাহলে লুনাটিক অ্যাক্টে কি কি আছে সব জেনে যাবেন। তো এখান থেকে নর্মালি যে প্রশ্নটা হতে পারে যে উন্মাদ ব্যক্তিকে পরীক্ষা করার পর আদালত কি দিতে পারে। আচ্ছা একটু দাঁড়ান, একটু। আচ্ছা দেখেন ভাই, 466 ধারায় কি দিচ্ছে বলেন? মুক্তি দিচ্ছে। তাহলে এই মুক্তিটা জামিন সহ হতে পারে অথবা কি জামিন ছাড়া হতে পারে। এবং যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মুক্তির ক্ষেত্রে কোন আইন অনুসরণ করা হবে, লুনাটিক অ্যাক্ট কত সালের? 1912। ধন্যবাদ। তো এরপরে দেখেন 470 ধারা অনুযায়ী আদালত পাগল বা উন্মাদ আসামিকে গোল দিবেন খালাস দিতে পারে। তো একটা জিনিস যদি লক্ষ্য করেন, এই আমরা তো ফৌজদারি কার্যবিধি আজকেই শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো এর আগে আমরা বহু জায়গায় খালাস পাইছি, তো আরো একটা খালাস যোগ হলো, সেটা হলো 470। এর আগে কোথায় কোথায় খালাস পাইছি আমি একটু আপনাদের মনে করাই দিই। দেখেন আমরা ম্যাজিস্ট্রেট আদালতে বিচার শেষে খালাস দেয় 245। নালিশকারী হাজির না হইলে অনুপস্থিতির কারণে খালাস দেয় 247। নালিশকারী মামলা প্রত্যাহার করলে ম্যাজিস্ট্রেট আদালত খালাস দেয় 248। মনে আছে কিনা? আর দায়রা আদালত খালাস দেয় 265 জ, 265 জ, আবার 265 ট। এছাড়া আহ পিপি চার্জ গঠনের পরে যদি মামলা প্রত্যাহার করে খালাস 494 খতে, বা 494 মনে রাখলেই হবে। এছাড়াও আরো খালাস পাইছি কোন জায়গায় দেখেন, আরো খালাস পাইছি 339 কতে, রাজ সাক্ষীরে বিচার করে খালাস দেয় 339 ক। আরো খালাস পাইছি আপোষ মীমাংসার ক্ষেত্রে 345, নাকি? আরো খালাস পাইছি 376 ধারায়, ওই যে ইয়া করে ডেথ রেফারেন্স শুনানি করে যদি মনে হয় যে এর খালাস দিবে, তাহলে খালাসটা দেয় কততে? 376। দেখেন আরো খালাস যদি আমি বলি, আপিল আদালত খালাস দিতে পারে 423, আপিল আদালতের ক্ষমতা 423। রিভিশন আদালত ও খালাস ইচ্ছা করলে দিতে পারে 439 বা 439 ক। এছাড়া আরো একটা নতুন খালাস আমরা পেলাম, সেটা হলো কত? 470। এবং এই 470-এর যে খালাসটা, এটা হলো আসামি হলেন কে বলেন? পাগল বা উন্মাদ। তাহলে আপনি এই জিনিসগুলা যদি এখন থেকে পড়েন, আমি একটা কথা বলি, সেটা হলো যে আপনি প্রিলি যত ভালো প্রস্তুতি নেবেন আপনার লিখিত তত সহজ হবে। দেখেন অনেক জিনিস আছে যে আমরা লিখিত পরীক্ষার আগে ওই জিনিসটা পড়ি না, কিন্তু ওই জিনিসটা আপনি প্রিলিতে এমন ভালোভাবে পড়ছেন যে লিখিত পরীক্ষায় আসলেও মনে পড়ে যে এই জিনিসটা আমি প্রিলিতে পড়ছি। দুই দুই চার কথা লিখে দিয়ে ওখানে আসা যায়। উদাহরণস্বরূপ আমি একটা বলি, সেটা হলো যে এবার আমাদের বার কাউন্সিল লিখিত পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে। দেওয়ানি কার্যবিধি আমরা যখন পড়বো তখন এটা আলাদাই বলবো, যে একাদেশের 10 বিধি থেকে একটা প্রশ্ন আসছে। তো এই টপিকটা আমি আমার লিখিততে পড়াই নাই, লিখিততে পড়াই নাই, লিখিততে ওই জিনিসটাই কমন পড়ে না, আর বাকি বাদ বাকি 90+ কমন পড়ছে। বাট এই জিনিসটা আমরা প্রিলিতে এতবার পড়ছি যে যারা ওই জিনিসটা দেখছে তারা ওই মাথায় আছে যে এটা আসছে কোন জায়গা থেকে, প্রিলি থেকে। তাহলে প্রিলির ওই অভিজ্ঞতা থেকে সে এটা কি লিখে আসতে পারছে। বুঝতে পারছেন? তো এজন্য জানাশোনার কোনো শেষ নাই। এবং আপনারা কখনোই নিজেদের ওই সব জানতা মনে করবেন না। আমিও ওই নির্মলের কাছ থেকে অনেক আইনগত বিষয় জানতে পারি যে জিনিসটা আমার জ্ঞানের মধ্যে নাই। তো এজন্য লতে যা শিখবেন, বিশেষ করে প্রিলি আমরা যত ভালো প্রস্তুতি নেব তত লিখিত তত সোজা হবে। ধরেন চলে আসলো যে বিচার, পাগল ব্যক্তির বিচার পদ্ধতি আলোচনা করুন, কিন্তু আমরা লিখিততে আলাদা করে পড়ি নাই। তাহলে আপনি এইভাবে বললেন যে ম্যাজিস্ট্রেট আদালত পরীক্ষা করবে কততে? এই যে 464 ধারায় সিভিল সার্জন বা মেডিকেল অফিসার রে দিয়ে তারপরে উনি মামলা কার্যক্রম স্থগিত করবে। তারপরে সেম কাজটা দায়রা আদালত করে কততে? 465-তে। আর তারপরে সে মুক্তি দেয় জামিন সহ বা জামিন ব্যতীত কত? 466।
আর এরপরে যদি দেখে যে না সে ভালোই হয় নাই, এখনো পাগল বিদ্যমান আছে, তাহলে তারে খালাস দিবে কততে? 470। আর এর আগে একটু আনুষঙ্গিক কথা বলে নিলেন যে আপনার পাগলের বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে 34তম অধ্যায়ের কত ধারা থেকে কত ধারায়, বুঝছেন? তা আশা করি লোনাটিকের বিচার প্রক্রিয়া আপনারা বুঝতে পারছেন। লোনাটিকের বিচার প্রক্রিয়া থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। লোনাটিক, লোনাটিক মানে কি? পাগল, মানসিক ভাবে যে যিনি অসুস্থ। আপনারা কেউ লুনাটিক আছেন এখানে? আছেন লুনাটিক? আচ্ছা, দেখেন। তো তাহলে আমরা আবার একটু আইন পাঠে চলে যাই। আমরা ধারা মেইনটেইন করি, লুনাটিকেরটা এখান থেকে পড়ে গেলাম, আইন পাঠের ওখানে একটু চলে যাই, মামলা স্থানান্তর এটা একটু পড়বো। ফৌজদারি মামলা স্থানান্তর বা ট্রান্সফার অফ ক্রিমিনাল কেসেস। ধারা 525 ক থেকে 528 বলতেন আমাদের ফৌজদারি কার্যবিধির কত থেকে কত ধারা? 525 ক থেকে 528। যদি কখনো এখান থেকে সচরাচর পরীক্ষায় প্রশ্ন তেমন আসে না, বাট আমাদের জানতে হবে। ট্রান্সফার অফ ক্রিমিনাল কেসেস, ফৌজদারি মামলা স্থানান্তর। তো ট্রান্সফার জিনিসটা আসলে কি? ট্রান্সফার হলো যে আপনি ম্যাজিস্ট্রেট আদালতে এক মামলা আছে, গোপালগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা আছে, এই মামলাটা আপনি কুষ্টিয়া ম্যাজিস্ট্রেটের কাছে নিতে চান, কিভাবে নিবেন? বা গোপালগঞ্জের এক ম্যাজিস্ট্রেটের সাথে আপনার বনিবনা হচ্ছে না, আপনি আশঙ্কা করতেছেন যে তার কাছে মামলা থাকলে আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারি, তো সেই ক্ষেত্রেও ট্রান্সফারটা কিভাবে করবেন, এই বিধানগুলো, বা দায়রা আদালতের এক মামলা আর এক দায়রা বিভাগে কিভাবে নিবেন, বা যুগ্ম দায়রা জজ 1 থেকে এই মামলাটা ট্রান্সফার করে যুগ্ম দায়রা জজ 2 এ কিভাবে নিবেন, এই বিধিবিধানগুলোই, বা হাইকোর্টের এক বেঞ্চ থেকে, হাইকোর্টের এক বেঞ্চ থেকে আর এক বেঞ্চে কিভাবে নিবেন, এই বিধিবিধানগুলোই আলোচনা করছে 525 ক থেকে 528। তো আমরা একটু পড়া শুরু করি। দেখেন, ফৌজদারি মামলা এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে, বা এক এলাকার ফৌজদারি আদালত হতে অন্য এলাকার ফৌজদারি আদালতে স্থানান্তরের প্রয়োজন হতে পারে। 525 ক থেকে 528 ধারা পর্যন্ত ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তরের, প্রত্যাহারের বা তলব সম্পর্কে ফৌজদারি আদালতের ক্ষমতার সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ফৌজদারি মামলা স্থানান্তরের ক্ষমতা কার কার আছে দেখেন, 516 পেজ বের করেন বিমল সাহেব। দেখেন, আপিল বিভাগের ধারা 525 ক, আপিল বিভাগ, অনেকে আমরা এখানে যারা আছেন অনেকে আমরা গুলিয়ে ফেলি যে আপিল বিভাগ আর আপিল আদালত। আপিল বিভাগ আর আপিল আদালত কিন্তু সবসময় এক জিনিস না। বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ, সবার উপরে হলো আপিল বিভাগ বা অ্যাপিলেট ডিভিশন, তারপরে হচ্ছে আপনার হাইকোর্ট বিভাগ বা হাইকোর্ট ডিভিশন। তো এই যে এই আপিল বিভাগ, আহ, আপিল বিভাগ মামলা স্থানান্তর সম্পর্কে বলছে ধারা কত? 525 ক। হাইকোর্ট বিভাগের সম্পর্কে বলছে কত দেখেন, 526। দায়রা জজের কথা লিখছে ধারা 526 খ আছে না, 526 খ এর সাথে একটু এই জায়গা এবং লেখেন, এবং, এবং 526 খ এর ওই জায়গা একটি এবং লেখেন, এবং, এবং 528 ব্র্যাকেটে এক দিন, ব্র্যাকেটে এক দিছেন। আর 4 নাম্বার একটা 4 নাম্বার দেন, এই জায়গায় আগে কখনো লেখাই নেই বাট এটা আছে, 4 নাম্বার দিয়ে লেখেন যে সিজেএম, সিজেএম মানে জানেন তো? সিজেএম মানে কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সিজেএম বা সিএমএম, সিএমএম মানে কি? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বা ডিএম লেখেন, ডিএম মানে কি? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। এবং এটার পাশে লেখেন ধারা 528-2, মানে 528 ব্র্যাকেটে 2। আগে কি লিখতেছেন? হাইকোর্ট থেকে দায়রাদের পাশে 528-1, 528 ব্র্যাকেটে 1। তাহলে হ্যাঁ, সিজেএম সিএমএম বা ডিএম মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এনাদেরও স্থানান্তরের বা প্রত্যাহারের, অ্যাকচুয়ালি প্রত্যাহারের ক্ষমতা আছে 528-2। তাহলে আপিল বিভাগ মনে রাখবেন 525 ক, হাইকোর্ট বিভাগ 526, দায়রা জজ 526 খ এবং 528-1,
এবং সিজেএম সিএমএম বা ডিএম সেকশন 528-এর কত বলেন? 2। এখন এই জিনিসগুলা পড়ার জন্য আপনার এমন ভাবে পড়বেন না যে আপিল বিভাগ 525 ক, আপিল বিভাগ 525 ক, এইভাবে মুখস্থ করার কোনো দরকার নাই। এটা স্বয়ংক্রিয়ভাবে আপনার মস্তিষ্কে বারবার পড়তে পড়তে আস্তে আস্তে গেঁথে যাবে। এখন আপনার যেটা দায়িত্ব, আপনি বারবার শুধু রিডিং পড়বেন এবং বোঝা, এই যে বোঝাই দিচ্ছি, আর এরপর শুধু দেখবেন যে এই জায়গায় এই জিনিস আছে। তাহলে আমরা প্রথমে চলে আসি ধারা 525 ক। আপিল বিভাগের ফৌজদারি গোল দেবেন মামলা বা আপিল, মামলা বা আপিল এই দিয়ে মিলে একটা গোল দিবেন, ফৌজদারি মামলা বা আপিল। এবং স্থানান্তরে একটা গোল দিবেন, ক্ষমতা। দেখেন, তাহলে এখানে কি বোঝাচ্ছে? যদি বলে যে 525 ক ধারায় কে স্থানান্তর করতে পারে? আপিল বিভাগ। আপিল বিভাগ 525 ক ধারায় কি স্থানান্তর করতে পারে? মামলা। মামলা বা আপিল। বুঝছেন প্রশ্ন কিভাবে হয়? আপিল বিভাগ 525 ক ধারায় মামলা বা আপিল কি করতে পারে? স্থানান্তর। আচ্ছা, এখন দেখেন 525 ক ধারায় আপিল বিভাগ ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তরের আদেশ দিতে পারে। তো ইনি আসলে কি পারে আমি একটু আগে বুঝাই দিই, তাহলে পরে পরে আমরা মিলাইলে ভালো বুঝবো। ইনি আসলে ওইগুলাই স্থানান্তর করে যেগুলা হাইকোর্ট ডিভিশনে বিচারাধীন আছে। অর্থাৎ আপনারা জানেন যে আপিল বিভাগ সবার উপরে, তাহলে হাইকোর্ট বিভাগ হলো আপিল বিভাগের নিচে। এখন হাইকোর্ট বিভাগের অনেক বেঞ্চ আছে, বেঞ্চ মানে আপনারা যে বেঞ্চে বসে আসছেন এই বেঞ্চ না, ওই বেঞ্চ মানে হলো বিচার আসন। ধরেন আপনাদের যেরকম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 2 এরকম আছে না? তো হাইকোর্ট বিভাগেও ফৌজদারি বেঞ্চ আছে, যে কোনো কোনো বেঞ্চ শুধু জামিন শুনানি করে, কোনো কোনো বেঞ্চ শুধু আপিল শুনানি করে, কোনো কোনো বেঞ্চ শুধু ডেট ডিফারেন্স শুনানি করে, কোনো কোনো বেঞ্চ শুধু 561 এন কোয়াশমেন্ট শুনানি করে। তাইলে এরকম একজন আদালতে আপনি মনে করতেছেন যে ওই বেঞ্চে আমি ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা আমার কম, বা ওই বেঞ্চে যে কোনো কারণে ওই বিচারপতির ওই বেঞ্চে আপনার কাছে মনোভূত হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে ওই বেঞ্চ থেকে আর একটা বেঞ্চে নেওয়ার জন্য আমাকে আবেদন করতে হবে কোথায়? হাইকোর্ট বিভাগে, সরি আপিল বিভাগে। কত ধারায়? 525 ক। এই যে দেখেন, ন্যায় বিচার প্রসারিত করার জন্য পক্ষগণের এবং সাক্ষীদের সাধারণ সুবিধার জন্য আপিল বিভাগ ফৌজদারি মামলা বা আপিল, আন্ডারলাইন করবেন, হাইকোর্ট বিভাগের এক স্থায়ী বেঞ্চ থেকে অন্য স্থায়ী বেঞ্চে। হাইকোর্ট বিভাগের এক স্থায়ী বেঞ্চ থেকে অন্য স্থায়ী বেঞ্চে, এবং অথবা সরি অথবা হাইকোর্ট বিভাগের এক স্থায়ী বেঞ্চের এখতিয়ারাধীন যে কোনো ফৌজদারি আদালত হতে অন্য বেঞ্চের এখতিয়ারাধীন যে কোনো ফৌজদারি আদালতে স্থানান্তরের আদেশ দিতে পারে। তো আমার এই দুইটা জাস্ট মূল যে কথা সেটা হলো যে হাইকোর্ট বিভাগের যে কোনো মামলা বা আপিল যেখানেই চলুক না কেন, আপনি যদি মনে করেন যে এই বিচারপতির বেঞ্চে আমি আর মামলা রাখতে চাই না, তাহলে আপনাকে আবেদন করতে হবে কোথায়? আপিল বিভাগে। কত ধারায়? 525 ক। এবং 525 ক আপিলের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার কি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। 525 ক বুঝছেন কিনা? আচ্ছা, তাহলে আপনাদের মনে প্রশ্ন আসে না তাহলে আপিল বিভাগের মামলা স্থানান্তর করতে চাইলে কি করতে হবে? আপিল বিভাগেও মামলা থাকে না? আপিল বিভাগে মামলা স্থানান্তর করার কোনো নিয়ম নাই, কারণ এক জায়গায় যায় তো আপনার থামতে হবে। আপিল বিভাগের উপরে আর কেউ নাই। আপিল বিভাগে হচ্ছে সর্বোচ্চ আদালত, আর এই আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ দুইটারই একত্রে কি বলে? সুপ্রিম কোর্ট। তো আমরা ধারা 526-এ চলে আসি। দেখেন আপিল বিভাগের, তাহলে আমরা এটা জানলাম যে আপিল বিভাগ স্থানান্তর করতে পারে হাইকোর্ট বিভাগের মামলা বা আপিল। ধারা 526, হাইকোর্ট বিভাগের ফৌজদারি কুল দিবেন মামলা বা আপিল স্থানান্তরের ক্ষমতা। স্থানান্তরের ক্ষমতা, অ্যাকচুয়ালি এই জায়গায় উনি স্থানান্তর ছাড়া প্রত্যাহারও করে। দেখেন হাইকোর্ট বিভাগ মামলা বা আপিল স্থানান্তর বল দিবেন বা প্রত্যাহার বল দেন, প্রত্যাহারের আদেশ দিতে পারে। স্থানান্তর বা কি বলেন? প্রত্যাহার। তো এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হলো এই যে যে প্রত্যাহারটা ভাই, এই প্রত্যাহারটা ওই যে আমরা ম্যাজিস্ট্রেট আদালতে 248 ধারায় যেটা পড়ছি যে নালিশকারী মামলা প্রত্যাহার নেয়, প্রত্যাহার করে মানে হলো তার মামলা তুলে নিয়েছে, আমি এর মামলা চালাবো না। আর দায়রা জজ বা ম্যাজিস্ট্রেট আদালতে জিআর মামলা প্রত্যাহার করে কত ধারায়? 494। ওই প্রত্যাহার মানে হলো আমি মামলা তুলে নিলাম, এই মামলা আমি আর চালাবো না। কিন্তু এই জায়গায় যে প্রত্যাহার, এই প্রত্যাহারের অর্থ কিন্তু মামলা তুলে নেওয়া না, মানে চালাবে সেটা না। এই প্রত্যাহারের অর্থ ভিন্ন, ইংরেজি উইথড্রয়ালই বলছে, বাট এই প্রত্যাহার হলো এরকম। একটু সবাই মনোযোগ দিয়ে শুনেন। ধরেন
গোপালগঞ্জের যুগ্ম দায়রা জজের কাছে একটা মামলা চলমান আছে। এখন যুগ্ম দায়রা জজের কাছে ধরেন আপনার চেক ডিভিশনের মামলা চলমান আছে। এখন ওই জজ সাহেবের আচার আচরণ দেখে মনে হচ্ছে যে আপনার এখানে ন্যায় বিচার পাওয়া সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে যুগ্ম দায়রা জজ 1 থেকে যুগ্ম দায়রা জজ 2 এ মামলাটা নিতে। তখন এই আবেদনটা দায়রা জজের কাছে করতে হবে, বুঝছেন? দায়রা জজের কাছে তখন আমি যে আবেদনটা করবো এটা হলো স্থানান্তর, ট্রান্সফার, যে আমার অমুক আদালতে আমি ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নাই, ইওর অনার আপনার যুগ্ম যুগ্ম দায়রা জজ 1 থেকে মামলাটা নিয়ে আপনি যুগ্ম দায়রা জজ 2 এ প্রেরণ করতে মর্জি হয়। এটা হলো ট্রান্সফার, বুঝছেন? তাহলে প্রত্যাহার কোনটা? প্রত্যাহার হলো যে আমি যুগ্ম দায়রা জজের কাছেই আবেদনটা করছি, সরি, যে দায়রা জজের কাছেই আবেদনটা করছি, কিন্তু ভাষাটা হবে এরকম যে ওনার অমুক দায়রা জজের কাছে আমি ন্যায় বিচার পাচ্ছি না, যুগ্ম দায়রা জজের কাছে ন্যায় বিচার পাচ্ছি না, ওই মামলাটা তুলেই নিয়ে আপনি নিজে বিচার করেন বা যৌক্তিক যেটা মনে হয় আর একজনের কাছে পাঠান। তাহলে ট্রান্সফারের ক্ষেত্রে আমি আবেদন করতেছি একজনের থেকে আর একজনের কাছে পাঠাইতে, ওনারা নিজের কিন্তু বিচার করতে বলি নাই। আর প্রত্যাহারের ক্ষেত্রে কি হচ্ছে, যে ওনার কাছে আবেদন করছি যে ও মামলাটা তুলে নিয়ে আপনি হয় নিজেই বিচার করেন, নাহলে যৌক্তিক অন্য কোনো আদালতে বিচারের জন্য পাঠান, যেটা মনে হয়, কিন্তু এই জায়গায় আমার ন্যায় বিচারের সংখ্যা আছে। তাহলে স্থানান্তর আর প্রত্যাহার অলমোস্ট সেম, একটু পার্থক্য আছে। যার কাছে আপনি আবেদন করতেছেন উনি স্বয়ং ওই মামলাটার বিচার করতে পারে, এটা হলো প্রত্যাহার। আর ট্রান্সফারের ক্ষেত্রে যার কাছে আবেদন করতেছেন উনি নিজে বিচার করবে না, একজনের থেকে আর একজনের কাছে পাঠাই দিচ্ছে। বুঝলেন কিনা? আর এই প্রত্যাহারের সাথে এর আগে ওই যে 248 বা 494 যে প্রত্যাহার করছি ওই প্রত্যাহার কিন্তু এক না। ওই প্রত্যাহার মানে হলো মামলা তুলে নেওয়া, যে আমি এই মামলা চালাবো না, প্রত্যাহার, আপসমীমাংসা হয়ে গেছে। তো যাই হোক দেখেন, তাহলে হাইকোর্ট বিভাগ মামলা বা আপিল স্থানান্তরও করতে পারে, আবার কি প্রত্যাহারের আদেশও দিতে পারে। দেখেন নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে, নিম্ন আদালতের রিপোর্ট মানে হলো ওনার কাছে কেউ অবগত করছে যে এই জায়গায় মামলার বিচার সম্ভব হচ্ছে না। নিম্ন আদালতের রিপোর্ট ধরেন আমি যদি ওই উদাহরণটা দিই, রাবেট হত্যা মামলা, আমাদের এই শাহপাড়া যে হত্যা করা হলো, পরবর্তীতে এই মামলার বিচার যে কোনো কারণে হোক গোপালগঞ্জে ঠিকঠাক মতো হয় নাই, তখন নিম্ন আদালত হাইকোর্টে অবগত করতে পারে যে এরকম একটা হত্যা মামলা হয়েছে, এই মামলাটায় জায়গা বিচার করা যাচ্ছে না, তাহলে এই মামলাটা আপনি স্থানান্তর করে আর এক যে জায়গা মন চায় সে জায়গা নেন। তাহলে নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে হাইকোর্ট বিভাগ কি করতে পারে? স্থানান্তর করতে পারে বা প্রত্যাহার করতে পারে। বা দেখেন স্বার্থ সংশ্লিষ্ট কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে, স্বার্থ সংশ্লিষ্ট আবেদন মানে যিনি মামলার ধরেন আসামি তারা গিয়ে আবেদন করছে যে আমরা কোনো উকিল সাহেব আমাদের পক্ষে দাঁড়ায় না, বা কোনো উকিল আমরা বাইরে থেকে নিয়ে গেলেও তারা অ্যাডভোকেসি করতে দেয় না, তো এই কারণে মামলাটা গোপালগঞ্জ থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া হোক। বা হাইকোর্ট বিভাগ নিজ উদ্যোগে বা সুমোটো, সুমোটো মানে হচ্ছে যে ওনার কাছে আদালতও জানাই নাই, পক্ষরাও জানাই নাই, তাহলে উনি এই কাজটা যে কোনো ভাবে অবগত হয়েছে, ধরেন পত্রিকা মারফত জানছে বা ফেসবুক মারফত জানছে, জানার পরে উনি নিজেই স্বউদ্যোগে মামলাটা গোপালগঞ্জ থেকে আরেক জায়গায় নিতে পারে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে হাইকোর্ট বিভাগ মামলা স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে কয়জনের রিপোর্টের ভিত্তিতে, মানে কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। একটা হলো নিম্ন আদালতের রিপোর্ট, আর একটা কি সংশ্লিষ্ট পক্ষ, আর একটা হলো কি বলেন হাইকোর্ট বিভাগ নিজ উদ্যোগে। তো সুমোটো শব্দটার অর্থ কি? নিজ উদ্যোগে। কারণ দেখেন, গোল দিবেন 5টি কারণে হাইকোর্ট বিভাগ মামলা স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে। তো যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে কয়টি কারণে, আম, যদি এইভাবে আসে কার আবেদনের ভিত্তিতে, তাহলে 3টা। আর যদি বলি কয়টা কারণে, তাহলে 5টা কারণে। যদি হাইকোর্ট বিভাগ মনে করে যে এর অধস্তন কোনো ফৌজদারি আদালতে, আন্ডারলাইন করে, ন্যায়সঙ্গত বা নিরপেক্ষ অনুসন্ধান বা বিচার পাওয়া যাবে না, মানে হাইকোর্ট বিভাগ যদি মনে করে যে অধস্তন আদালতে ন্যায়সঙ্গত বা নিরপেক্ষ বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। 2 নম্বর দেখেন, কোনো অসাধারণ জটিল আইনের প্রশ্ন উদ্ভব হওয়ার সম্ভাবনা আছে, মানে অনেক ক্ষেত্রে বিচার করতে করতে হঠাৎ করে এমন এক পরিস্থিতির উদ্ভব হয় যে দেখা যাচ্ছে যে একটা আইনের প্রশ্নের উদ্ভব হয়েছে, সো এটা ওই আদালতে নিষ্পত্তি করা সম্ভব না, সেই ক্ষেত্রেও স্থানান্তর বা প্রত্যাহারের নির্দেশ দিতে পারে। 3 নম্বর দেখেন, যে স্থানে আন্ডারলাইন করবেন অপরাধ সংঘটিত হয়েছে তা গোল দিবেন পরিদর্শন করা
উক্ত অপরাধের সন্তোষজনক অনুসন্ধান বা বিচারের জন্য প্রয়োজন হতে পারে। এটা কেউ বুঝেন নাই, তো আমি একটু বুঝাই শুনেন। এটা পড়ার জন্য আমাদের চলে যেতে হবে প্লেস অফ ইনকোয়ারি অ্যান্ড ট্রায়াল। এটা বোঝার জন্য আমাদের ফৌজদারি কার্যবিধির 177 থেকে 189 পর্যন্ত অপরাধ অনুসন্ধান ও বিচারের স্থান আলোচনা করছে, আপনাদের মনে আছে কিনা? 177-এ বলছিল যে ঘটনা অপরাধ যে জায়গায়, মামলা সেই জায়গায়। 179-তে বলছিল যে অপরাধ যে জায়গায় ঘটছে, পরিণাম বা ফলাফল যেখানে দেখা দিছে দুই জায়গার যে কোনো এক জায়গায়। 182-তে বলছে যে অপরাধ সংগঠনের স্থান যদি অনিশ্চিত হয়, আংশিক এক জায়গায়, আংশিক আর এক জায়গা, যদি কতিপয় কার্যের সমষ্টি হয়, আর অপরাধটা যদি কি হয়, চলমান হয়, তাহলে যে কোনো এক জায়গায় বিচার হতে পারে। মনে আছে কিনা আপনাদের? বা আমি 179-তেই চালাই, ধরেন গোপালগঞ্জে মারামারি হয়েছে, সংঘর্ষ হয়েছে, একজনকে গুরুতর আহত করছে, তারে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছে, ঢাকা মেডিকেল কলেজে গিয়ে সে মৃত, চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছে। তাহলে ঘটনাটা ঘটছে গোপালগঞ্জে, আর সে মারা গেছে, পরিণাম বা ফলাফল কোথায়? ঢাকা মেডিকেল কলেজে। তাহলে আমাদের ফৌজদারি কার্যবিধির 179 ধারার বিধান অনুসারে মামলাটা গোপালগঞ্জেও হতে পারে, আবার মামলাটা কি ঢাকায়ও হতে পারে। ধরেন মামলাটা ঢাকায় হলো, হতেই পারে, আইনগত কোনো ত্রুটি নাই, কিন্তু অ্যাকচুয়ালি ওই মামলাটা কোথায় হলে তদন্তের সুবিধা হতো বলেন, বা বিচারের সুবিধা হতো? ঢাকা হতে আইনগত কোনো বাধা নাই, কিন্তু অ্যাকচুয়ালি ওই মামলাটা গোপালগঞ্জে হইলে সবচেয়ে বেশি ভালো হতো। তাহলে তদন্তের সাথে কোনো স্থান পরিদর্শন টর্শন করা পুলিশের জন্য সুবিধা হতো বা আদালতের জন্য ভালো হতো। তো এবার পড়েন দেখেন, যে স্থানে অপরাধ সংঘটিত হয়েছে তা পরিদর্শন করা উক্ত অপরাধের সন্তোষজনক অনুসন্ধান বা বিচারের জন্য প্রয়োজন হতে পারে। মানে এরকম হতে পারে যে মামলা আর এক জায়গায় হয়েছে, বাট অ্যাকচুয়ালি মামলাটা আদালত যদি মনে করে যে না, এই মামলাটা তো গোপালগঞ্জেও হতে পারে, তাহলে গোপালগঞ্জে ট্রান্সফার করে দিবে। 4 নাম্বার দেখেন, এমন ধরনের মামলা স্থানান্তরের আদেশ পক্ষ সমূহের জন্য সুবিধাজনক হলে। অনেক সময় দেখা যাচ্ছে যে দুই পক্ষ বাড়ি এক জায়গায়, কিন্তু মামলা হয়েছে আর এক জেলায়। মামলা ধরেন বাসিন্দা দুইজনেরই কক্সবাজার, বাদী বিবাদী, কিন্তু মামলা হয়েছে এই ঢাকায়। তাহলে দুই পক্ষ আবেদন করতে পারে যে ধরনের আমরা এই বিচার কার্যক্রম আমরা ফেস করতেছি, বাট মামলাটা ট্রান্সফার করে অমুক জায়গা দেওয়া হোক। আর একটা হলো সবশেষে ফর এন্ডস অফ জাস্টিস, দ্যাট মিনস ন্যায় বিচারের জন্য এমন আদেশ প্রয়োজন হলে। তো আপনি যদি এই 5টা মনে রাখেন, মানে মুখস্থ করার প্রয়োজন নাই, জাস্ট বারবার রিডিং, যে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা, এই যে প্রথম যেটা ছিল ন্যায়সঙ্গত বা নিরপেক্ষ বিচার সম্ভব পাওয়ার সম্ভাবনা না থাকলে, তারপরে আইনের জটিল প্রশ্নের উদ্ভব হলে, তারপরে পরিদর্শন করার সুবিধার্থে, আর পক্ষ সমূহের জন্য সুবিধাজনক হলে, এবং সবশেষে কি ন্যায় বিচারের আদেশ প্রয়োজন। তো উপরোক্ত কারণে উপরোক্ত কারণে 526 ধারার অধীন হাইকোর্ট বিভাগ মামলা বা আপিল এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে স্থানান্তর করার আদেশ দিতে পারে, বা নিজে বিচার করতে পারে, বা আপিলটি প্রত্যাহার করতে পারে। ওই যে দেখেন, নিজেও বিচার করতে পারে অথবা আপিলটি প্রত্যাহার করতে পারে। এখন যে জিনিসটা আমাদের বোঝা দরকার সেটা আগে একটু বুঝাই, তারপরে আমরা লাইন বাই লাইন পড়বো, সমস্যা নাই। একটা জিনিস, আমরা আপিল শেষ করে এসেছি, মনে আছে কিনা? আপিলে দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল করে চিফ স্যারের কাছে। প্রথম শ্রেণী বা যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত দিলে দায়রা জজ, 5 বছরের বেশি দায়রা জজ দিলে, যুগ্ম দায়রা জজ দিলে হাইকোর্ট। মনে আছে কিনা? যে কোনো ম্যাজিস্ট্রেট খালাস দিলে দায়রা জজের কাছে, দায়রা আদালত খালাস দিলে হাইকোর্টে। মনে আছে কিনা? তো রিভিশনের ক্ষেত্রেও একই, যে ম্যাজিস্ট্রেট যে কোনো আপিলযোগ্য আদেশ দিলে রিভিশন দায়রা জজ, দায়রা আদালত কোনো আপিলযোগ্য আদেশ দিলে রিভিশন কোথায়? হাইকোর্ট। এখন মামলায় স্থানান্তরের আবেদনগুলো আমরা কোথায় করব? স্থানান্তরের এটা প্রশ্ন এসে যায়। তো আগে মূল যে বিষয়টা, এটা থিমটা বুঝেন। ধরেন যে কোনো ম্যাজিস্ট্রেটের মামলা স্থানান্তরের আবেদন আমার করতে হবে, যদি বিচারিক ম্যাজিস্ট্রেট হয় তাহলে চিফ স্যারের কাছে। কিভাবে? প্রথম শ্রেণী হোক, দ্বিতীয় শ্রেণী হোক, তৃতীয় শ্রেণী হোক, এই তিনজন যাই হোক না কেন, ইভেন এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মামলাও যদি হয়, তাহলে এই স্থানান্তরের আবেদনটা আমার করতে হবে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মামলা স্থানান্তর করতে হলে আবেদন করতে হবে কার কাছে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে। এখানে একটু ব্যতিক্রম দেখেন, নর্মালি আমরা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল করতাম দায়রা জজের কাছে, মনে আছে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল করতাম মহানগর দায়রা জজের কাছে। কিন্তু এই জায়গায় ট্রান্সফার বা প্রত্যাহারের ক্ষেত্রে এই সকল ম্যাজিস্ট্রেটের হেড হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
বুঝেন কিনা? আর নির্বাহী বিভাগের ওই জায়গায় যদি যাই, সকল নির্বাহীর হেড কে? জেলা ম্যাজিস্ট্রেট। বুঝছেন? তাহলে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের মামলাও যদি আপনি, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট তো আপনি ওই কোর্টে গেলে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ওইভাবে লেখা থাকে না, কোর্টে লেখা থাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মামলা যদি আপনি ওনার সাথে বনিবনা না হয় বা যদি ন্যায় বিচারের জন্য শঙ্কিত হন, তাহলে আমার আবেদনটা করতে হবে কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। এইটুকু বুঝছেন? এখন মজার কথা শুনেন, যদি ডিফারেন্ট ডিস্ট্রিক্ট হয়, মানে আলাদা কোনো ডিস্ট্রিক্ট হয়, তাহলে আবার সরাসরি চলে যেতে হবে হাইকোর্ট। আলাদা ডিস্ট্রিক্ট কেমনে? আপনি গোপালগঞ্জ প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের মামলা যদি গোপালগঞ্জ থেকে নিতে চান কুষ্টিয়া, তাহলে চলে যেতে হবে কার কাছে? হাইকোর্ট। এই জায়গায় গোপালগঞ্জের চিফ স্যারের কাছে গেলি হবে না। তাহলে আমি একটা কথা প্রথম থেকেই মনে রাখবেন, যে ভিন্ন ডিস্ট্রিক্ট হলেই কোথায়? ভিন্ন ডিস্ট্রিক্ট হলেই হাইকোর্ট। মনে থাকবে ইনশাল্লাহ। জি। আচ্ছা, কমাই দিচ্ছি তাই। এখন আহ প্রশ্ন এসে যায় যে তাহলে চিফ স্যার, স্বয়ং চিফ স্যারের কাছে যদি আমি আশঙ্কা করি যে উনার কাছে আমি ন্যায় বিচার পাবো না, উনার মামলা যদি আমি স্থানান্তর করতে চাই, তাহলে আবেদন কার কাছে করবো? চিফ স্যারের হেড কে? তাহলে স্বয়ং চিফ স্যারের মামলা যদি আমি ট্রান্সফার করতে চাই, তাহলে আমার আবেদন করতে হবে কার কাছে? দায়রা জজ। বুঝছেন? আর চিফ স্যার ছাড়া উনার নিচে যারা আছে এই সকল মামলা স্থানান্তর করার আবেদন করবো কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। এইটুকু বুঝছেন? আর যদি এরকম হয় যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মামলা আমি অন্য চিফ জুডিশিয়াল অন্য জেলায় নিতে চাই, তাহলে কোথায়? হাইকোর্ট। ভিন্ন ডিস্ট্রিক্ট হলেই কোথায়? হাইকোর্ট। আচ্ছা, এখন আসি আমরা দায়রা আদালতের কথা। ধরেন যুগ্ম দায়রা জজ এক থেকে একটা মামলা অন্য যুগ্ম দায়রা জজের কাছে, সেম জেলার আর এক যুগ্ম দায়রা জজের কাছে নিতে চান, তাহলে আমার যেতে হবে দায়রা জজের কাছে, যেহেতু একই জেলার মধ্যে। যদি যুগ্ম দায়রা জজ একের মামলা যদি ভিন্ন ডিস্ট্রিক্টে নিতে চান, তাহলে যাবে কোথায়? হাইকোর্ট। বুঝছেন? ইভেন অতিরিক্ত দায়রা জজের কাছে যে বিচারাধীন যে মামলা আছে, অতিরিক্ত দায়রা জজের মামলা নরমালি অতিরিক্ত দায়রা জজ কোনো দণ্ড দিলে আপিল করতে হয় হাইকোর্টে। মনে আছে কিনা আপনাদের 410 ধারা? অতিরিক্ত দায়রা জজ দণ্ড দিলে আপিল করতে হয় হাইকোর্টে। কিন্তু এই জায়গায় অতিরিক্ত দায়রা জজের মামলা স্থানান্তরে আবেদন করতে হবে কিন্তু দায়রা জজের কাছে। ঠিক আছে? তো তো তাহলে যে বিষয়টা দাঁড়ালো, যে 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 যার অধীনস্থ ম্যাজিস্ট্রেট হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর দায়রা জজ হলেই যুগ্ম দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যাই হোক না কেন ওনাদের টাকার কাছে দায়রা জজ। দায়রা জজ। আর যদি ভিন্ন ডিস্ট্রিক্ট হয় তাহলে কোথায়? হাইকোর্টে। এইটুকু বুঝছেন? তারা হচ্ছে সুতরাং স্বয়ং দায়রা জজেরটা যদি নিতে চান, তাহলে দায়রা জজের তো সমপর্যায়ে জেলায় আর কেউ আছে না, এই তাহলে কার কাছে? হাইকোর্টে। বুঝতে পারছেন? তো এজন্য আহ, এই হচ্ছে মূল থিওরি। এখন বিষয়টা অনেকটা এরকম যে আমি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের মামলা স্থানান্তর করতে চাই গোপালগঞ্জে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের মামলা গোপালগঞ্জেই করতে চাই, তাহলে আমার যাইতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নামঞ্জুর করে দিছে, তাহলে যাবো কার কাছে? দায়রা জজ। দায়রা জজ নামঞ্জুর করে দিলে তারপর যাবো কার কাছে? হাইকোর্ট। বুঝছেন? কিন্তু সেম জেলার মামলা সরাসরি হাইকোর্টে যাওয়া যাবে না। ক্রমটা বুঝছেন কিনা? তো ধারাবাহিকভাবে মানে আপনি একজনের টপকাইয়া সরাসরি উপরে যাইতে পারবেন না। সে যদি না মঞ্জুর করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, তারা দায়রা জজের কাছে যাব, দায়রা জজ না দিলে যাব কোথায়? হাইকোর্ট। হাইকোর্ট। কিন্তু চিফ জুডিশিয়াল দেয় নাই, সরাসরি হাইকোর্টে যাব, তা যাওয়া যাবে না। তো এটা একটু পড়ে দেখেন, একই দায়রা বিভাগের এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে কোনো মামলা স্থানান্তর করার জন্য প্রথমে দায়রা আদালতে আবেদন করতে হবে। দায়রা আদালত নাকচ করলে তারপর হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে। কিন্তু গোল দিবেন ভিন্ন ভিন্ন দায়রা বিভাগে। ভিন্ন ভিন্ন দায়রা বিভাগ মানে হলো ভিন্ন ভিন্ন জেলা। ভিন্ন ভিন্ন দায়রা বিভাগে ফৌজদারি মামলা বা আপিল স্থানান্তরের জন্য প্রথমেই হাইকোর্টে আবেদন করতে হবে। তো আমরা দুইটা উদাহরণ যদি পড়ি, খুবই সহজ, দেখেন, আশা করি বুঝতে পারবেন। এই যে দেখেন, একটি মামলা যশোর দায়রা আদালতের অধীন যুগ্ম দায়রা জজ যশোর 2 এ বিচারাধীন আছে। যদি মামলাটি আপনি যুগ্ম দায়রা জজ যশোর 3 এ, যুগ্ম দায়রা জজ যশোর হতে তৃতীয় যুগ্ম দায়রা জজ খুলনাতে স্থানান্তর করতে চান, খুলনায় যাচ্ছে, তাহলে আপনাকে কোথায় যেতে হবে? হাইকোর্ট। কারণ এটা কি জেলা বলেন? ভিন্ন জেলা। এটা ভিন্ন জেলা। জি। উদাহরণ 2 দেখেন, একটি মামলা যশোর দায়রা আদালতের অধীন যুগ্ম দায়রা জজ যশোর 2 এ বিচারাধীন আছে।
যদি মামলাটি আপনি দ্বিতীয় যুগ্ম দায়রা জজ যশোর 2 হতে তৃতীয় যুগ্ম দায়রা জজ যশোরে স্থানান্তর করতে চান, তাহলে আপনাকে প্রথমে যশোর দায়রা আদালতে আবেদন করতে হবে। কোথাও প্রথমে কোথায় করতে হবে? যেহেতু একই জেলার মধ্যে, যশোর দায়রা জজের কাছে। যদি দায়রা আদালত নাকচ করে, তারপর হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে। তো আমরা একটু জেনে রাখা ভালোতে চলে আসি। দেখেন যে হাইকোর্ট বিভাগ যদি মনে করে মামলা স্থানান্তরের আবেদনটি গোল দিবেন মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর ছিল, তাহলে 1,000 টাকার অনধিক কোনো পরিমাণ অর্থ দেওয়ার জন্য আবেদনকারীকে আদেশ দিতে পারে। 1,000 টাকার অনধিক, এটা একটু খরচ লেখেন, খরচ বা ক্ষতিপূরণ, এটা একটু লেখেন। 1,000 টাকার অনধিক খরচ বা ক্ষতিপূরণ। মানে যিনি আবেদন করছে, হাইকোর্ট বিভাগ যদি মনে করে এটা হলো মিথ্যা, তুচ্ছ এবং হয়রানিকর, তাহলে হাইকোর্ট বিভাগ কত টাকা জরিমানা করবে? দেখছেন, তালে তাল দিয়ে ফেললেন। জরিমানার কথা আছে? জরিমানার কথা কিন্তু নাই। খরচ। শুধু মানে হাইকোর্ট বিভাগ এই জরিমানে ক্ষতিপূরণটা ই করবে, ধরবে 1,000 টাকা। দেন ওনার কাছে দেন, উনি রিসিভ করুন। আফরোজা ওনার কাছে দেন, উনি কথা বলুক, দেন। আমাদের এক দেখ ফোন যে বিমল সাহেবের আসছে, এটা কি টের পাইছেন? আমাদের ওই বাংলাদেশের জুরিসপ্রুডেন্সের বইয়ের প্রথম বাংলা লেখক আজিজুর রহমান চৌধুরী স্যার ঢাকা ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টি চেয়ারম্যান ছিলেন। তা আমি তো প্রাইভেট ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তো উনি আমাদের ক্লাস নিতেন, জুরিসপ্রুডেন্স ক্লাস নিতেন। তো স্যার খুব মজার মানুষ। ওই একদিন ক্লাসে আসছেন, তো উনারে ক্লাসে জীবনেও পাওয়া যেত না। মানে ক্লাস যদি দেয় সকাল 9টায়, উনারে ফোন দিয়ে দেখা গেলো আনা হয়েছে সকাল 12টায়। ওই 2 ঘন্টা লেটে আসতো। তো ওনার একদিন আমাদের ক্লাসে আসছে, ক্লাসে আসার পর ওনার আবার সাথে একটা ব্যাগ থাকতো, ভালো ভালো একটা ব্যাগ। তো স্যারের হঠাৎ করে মোবাইল বাজা শুরু হয়েছে। মানে মোবাইল, এখন স্যার সবাই বলতেছে, এই তোমাদের কার মোবাইল, মোবাইলে রিং হচ্ছে দেখো। কারণ আমরা তো সবাই দেখলাম, সবাই পকেটে হাতাহাতি করতেছি, যে কারো মোবাইলই বাজে না, তাহলে বাজে কোথায়? দেখা গেলো যে স্যারের ব্যাগের ভিতরে মোবাইল বাজতেছে। তারপর স্যার আপনার ব্যাগের কাছে বাজতেছে, ও আমার, দেখি দেখি আনো তো। তো একজন যদি খুলে আনলো, খুলে আনার পরে উনি বলতেছে, উনি আবার রিসিভ করে না, উনি একজন আমাদের ক্লাসের একজনকে বলতো, এই বারাক ওবামা, ওর দেখা যায় একটু ওবামার মতো, যে ওবামা তুমি রিসিভ করো তো, দেখো তো কি বলে। তো তো আমাদের তো বোঝা গেছে যে বিমল সাহেবের ফোন, আমারটা কিন্তু বাজে নাই। দেখেন, যাই হোক, জেনে রাখা ভালোতে যদি আসি, যে তাহলে 1,000 টাকা অনধিক ক্ষতিপূরণ মানে অর্থ দেওয়ার জন্য আবেদনকারীকে আদেশ দিতে পারবে। এটা হলো ক্ষতিপূরণ বা খরচ। ক্ষতিপূরণ বললেই ভালো হয়, কম্পেনসেশন। নর্মালি অর্থদণ্ড পায় হচ্ছে রাষ্ট্র। অর্থদণ্ডের ইংরেজি হচ্ছে কি বলেন? ফাইন। জরিমানা বা অর্থদণ্ডের ইংরেজি হচ্ছে ফাইন। তো আমরা হাইকোর্ট বিভাগের যেটা পড়লাম, এটা আপনারা বুঝতে পারছেন কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা বলেন। দেখি আমি একটা প্রশ্ন করি, ইসমাইল বলেন তো, যে গোপালগঞ্জের জুডিশিয়াল আসসালামু ম্যাজিস্ট্রেটের আলাইকুম স্যার। কোনো মামলা আপনি যদি অন্য কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিতে চান, তাহলে কোথায় আবেদন করবেন? অন্য কোনো মানে আমার তো ভিন্ন ছিল নাকি নিজ ছিল? না, নিজ জেলায়। জুডিশিয়াল মানে তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের চিফ কাছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করব। ধন্যবাদ। হ্যাঁ, কে এর জন্য প্রশ্ন করছিলেন বলেন? দিলরুবা খানম। স্যার 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 আমি দিলরুবা স্যার। ওই যে আমি অন্য একটা কল আছে স্যার, আমি একটু আগে যে কথাগুলো বলছেন স্যার বুঝতে পারিনি। উনি কি বলছে আমি শুনি নাই, আপনারা বুঝতেন? স্যার দিলরুবা কি? আর বুঝতে পারি নাই, স্যার আর একটু রিপিট করেন যে একটু আগে যে কথাগুলো বলেছেন স্যার। আমার এখানে ডিস্টার্ব দিচ্ছে আর কি, আমি শুনতে পারিনি। মানে কোন জায়গা, স্পেসিফিক কোন জায়গা থেকে শুনতে পারেন নাই সেটা একটু বলেন। শুনতে পারিনি কোন জায়গা থেকে? ওই উপরোক্ত কারণের 526 ধারার অধীনে হাইকোর্ট বিভাগের যে দুইটা আছে, 1 আর 2, এইটুকু পর্যন্ত শুনছি স্যার। যে আপিলকে প্রত্যাহার করতে পারে। 526-এর স্যার দুইটা পয়েন্ট আছে না, উপরোক্ত কারণে 526 অধীনে হাইকোর্ট বিভাগ কোনো মামলা বা আপিল
একই আচ্ছা, তো ফৌজদারি আদালত অন্য, এইটুক পর্যন্ত স্যার বুঝতে পারছি। তারপরে এইটুক স্যার পর্যন্ত একটু মেটে দিয়ে স্যার দিচ্ছে। ঠিক আছে। দেখেন, এইটুক পর্যন্ত বুঝতে পারলে বাকিটুকু সোজা। বাকিটুকু তো এর মধ্যে বলছি যে একই জেলা হইলে, ম্যাজিস্ট্রেট হইলে, যে কোনো ম্যাজিস্ট্রেট হইলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর যে কোনো জজ, দায়রা জজ হইলে দায়রা জজের, দায়রা আদালত হলে দায়রা জজের কাছে। আর ভিন্ন জায়গায় হইলেই কোথায় চলে যাবো? হাইকোর্টে। আর আপনি এই অংশটুকু আবার একটু রেকর্ডিং শুনে নিয়েন, তারপরে যদি না বোঝেন আমি ইনশাল্লাহ বলবো, কারণ অনেক কথা তো, আচ্ছা। সবগুলা রিপিট করা সম্ভব না। তাহলে আমরা জি স্যার। চলে আসি 526-এর খ। দেখেন, মূল বিষয় যেটা হয় সেটা হলো যে আপনারে আমি পড়াইছি, আপনি ওই পার্টিকুলার অংশটা বুঝতে পারেন নাই, তাহলে ওই প্রশ্নের উত্তর করা সহজ। আর যদি বলেন যে স্যার আমি অমুক জায়গা থেকে শুনি নাই, তাহলে আমার পুরো একেবারে শুরু থেকে ওইটুকু বলা লাগবে। তো তারপরে আমি বলবো, সমস্যা নাই, আপনি আগে রেকর্ডিংটা দেখেন, তারপরে আমি বলে দেবো। রেকর্ডিং দেখলে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন, এই রেকর্ড ক্লাসের পার্টিকুলার ওই পার্টটা দেখেন। আচ্ছা, তো আমরা এখন যেটা পড়বো যে 526 খ। এই খটা, এই যে যে ব্র্যাকেট দিছে, এই ব্র্যাকেটটা কেটে দেন। এই ব্র্যাকেট হবে না এখানে। 526 খ আলাদা একটা সেকশন, বা 526 বি। তো দায়রা জজের মামলা স্থানান্তরের ক্ষমতা। এখন যে জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, যে হাইকোর্ট বিভাগ 526-এ যে কাজটা করে, দায়রা আদালত সেম কাজটা করে দুইটা ধারায়। হাইকোর্ট বিভাগ 526-এ মামলা স্থানান্তরও করে, মামলা কি প্রত্যাহারও করে। কিন্তু দায়রা জজ 526 খতে করে স্থানান্তর, আর 528-এ করে প্রত্যাহার। বুঝেন কিনা? মানে হাইকোর্ট বিভাগ যে কাজটা করতেছে কয়টা ধারায়? একটা ধারায়। সেম কাজটা দায়রা আদালত করতেছে কয়টা ধারায়? দুইটা ধারায়। দায়রা আদালত স্থানান্তর করে 526, আর প্রত্যাহার করে স্থানান্তর করে 526 খ, আর প্রত্যাহার করে 528-এর এক। আর বাদ বাকি সবকিছু হাইকোর্টের মতো, খালি ধারা দুইটা আলাদা। বাদ বাকি সবকিছু হাইকোর্টের মতো। এই যে দেখেন, একটু পড়ি। 526 খ ধারায় দায়রা জজ মামলা স্থানান্তরের বললেন, তাহলে 526 খতে শুধু পারে স্থানান্তর। স্থানান্তরের ইংরেজি কি? ট্রান্সফার। ট্রান্সফার কেউ কইছেন নাকি? কেন? মিটার। আমরা কিছু কিছু ইংরেজি এগুলা হয়তোবা আমরা বাঙালি অন্যান্য উচ্চারণ ভুল হবে, কিন্তু একেবারে মৌলিক যে ভুল, যখন আপনি কোর্টে যায় সাবমিশন দিবেন এবং বলতেছেন ট্রান্সফার, তখন কিন্তু কাজ হয়ে যাবে। এই কারণে এখন থেকে ট্রান্সফার। আর ওই যে ওরকম উকিল হইলে পরে প্রসিকিউশন লিখতে হবে প্রস্টিটিউশন। দেখেন, তাহলে 526 খ ধারায় দায়রা জজ মামলা স্থানান্তরের আদেশ দিতে পারে। দায়রা ন্যায় বিচারের স্বার্থে দায়রা জজ তার দায়রা বিভাগীয়ধীন এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে কোনো নির্দিষ্ট মামলা স্থানান্তরের আদেশ দিতে পারবে। দায়রা জজ মামলা স্থানান্তরের আদেশ দিতে পারে আন্ডারলাইন, এই যে তিনটে একই, দেখেন হাইকোর্টের মতোই। নিম্ন আদালতের রিপোর্টের ভিত্তিতে, স্বার্থ সংশ্লিষ্ট কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে দায়রা জজ নিজ উদ্যোগে, হুবহু এক। এবং বাদ বাকি এখানে যা আছে সব একই। দেখেন, অর্থাৎ মামলার কোনো পক্ষ একই দায়রা জজের দায়রা বিভাগাধীন এক ফৌজদারি আদালত হতে অন্য ফৌজদারি আদালতে কোনো নির্দিষ্ট মামলা স্থানান্তর করতে চায়, তাহলে তাকে দায়রা জজের নিকট প্রথমে 526 খ ধারায় আবেদন করতে হবে। মানে সেম জেলা যদি হয়, তাহলে প্রথমে আমরা আবেদন করতে হবে দায়রা জজের কাছে। এখন দায়রা জজের কাছে কোন কোন মামলা স্থানান্তরের আবেদনগুলো করব? যেগুলো আছে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ। ম্যাজিস্ট্রেটেরটা কিন্তু সরাসরি দায়রা জজের কাছে আসা যাবে না। হ্যাঁ, যদি দায়রা আদালত আবেদন নাকচ করে, তাহলে 526 ধারায় আবেদন হাইকোর্টে করতে হবে। তাহলে আপনারা যারা কোর্টে যান, এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ওই উকিল সাহেবরা তো একটা নির্দিষ্ট কাজ করে, তারপরে ওই মামলা স্থানান্তর বা প্রত্যাহার কোন জায়গা হবে পরে সিনিয়রের কাছে যায় যে এটা কি হবে, একটু স্যার একটু বলে দেন। আর আমাকে তো মানে এখন আহ কোর্ট কাছারির অবস্থা এমন হয়েছে যে আপনারা তো লেখাও শিখবেন না, ড্রাফটিংও শিখবেন না, কম্পিউটার অ্যানালিস্টের কাছে যায় বলবেন যে নাম দাম পাল্টাই দেন তাড়াতাড়ি। এই হলো অ্যাডভোকেসি। দেখেন, তাহলে উদাহরণে চলে আসি আমরা, যে একটি মামলা যশোর দায়রা আদালতের অধীন যুগ্ম দায়রা জজ যশোর 2-এ বিচারাধীন আছে। যদি মামলাটি আপনি যুগ্ম দায়রা জজ যশোর 2 হতে যুগ্ম দায়রা জজ যশোর 3-এ স্থানান্তর করতে চান, তাহলে আপনাকে প্রথমে যশোর দায়রা আদালতে আবেদন করতে হবে। যদি দায়রা আদালত নাকচ করে, তারপর যেতে হবে কোথায়? হাইকোর্ট।
আর হাইকোর্টে গেলে কত ধারা নুর আলম খান? কেন কেবল বললাম না, 526। হাইকোর্টে গেলে 526, আর দায়রা জজের কাছে স্থানান্তর 526 খ। অনেক। ক খুঁজতেছেন, ক যে কোন জায়গায় আছে, ক আমি জানি না, দেখেন। আচ্ছা, এখন ইসমাইল যদি রাগ হন যে না ক না পড়ি আমি ক পড়বো না, তাইলে আবার ভিন্ন কথা, তাইলে আপনার মরিয়ম বুদ্ধের কাছে যাচ্ছি হবে। দেখেন, ধারা 528, দায়রা জজের মামলা প্রত্যাহার, এটা গোল্ডেন। দায়রা জজের মামলা স্থানান্তর করছি 526 কততে বলেন, খ। আর দায়রা জজের মামলা প্রত্যাহার বা তলব রিকল করার ক্ষমতা 528-এর কত বলেন, এক। 528 ধারার অধীন দায়রা জজ, 508 দায়রা জজ তার অধীনস্থ যুগ্ম দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজের নিকট হতে কোন মামলা বা আপিল গোল্ডেন তলব করতে পারে। তলব আর প্রত্যাহার একই, তলব করতে পারে যে মামলা বা আপিল দায়রা জজ তাদের উপর অর্পণ করেছিল। মানে কোন মামলা বা আপিল দায়রা জজ যেটা তাদের কাছে অর্পণ করেছিল সেটা উনি তলব করতে পারে। দায়রা জজ যে এটা যে দেখেন 528-এর এক আর কত, একের ক। সো আপনার একের কতে মনে রাখার প্রয়োজন নাই, 528-এর এক মনে রাখলেই হবে। দায়রা জজ যে মামলা বা আপিল প্রত্যাহার করে বা তলব করে সেই মামলা বা আপিল দায়রা জজ নিজে বিচার শুনানি করতে পারে। উনি যুগ্ম দায়রা জজের কাছ থেকে এনে নিজে বিচার শুনানি করবে, বা বিচার বা শুনানি করার জন্য অধীনস্থ অন্য কোনো আদালতে অর্পণ করতে পারে। আমি আপনাদের একটু আগে স্থানান্তর আর প্রত্যাহারের পার্থক্য বুঝাইছি না? তো তাহলে স্থানান্তর হইলে উনি আর নিজে বিচার করতো না, স্থানান্তর হইলে একজনেরটা আর একজনের কাছে দিয়ে দিত। আর প্রত্যাহার হলে নিজেও করতে পারে, অন্য জায়গাও দিতে পারে। তো আমরা মোটামুটি 528-এর তাহলে এতটুকু বুঝলাম যে হাইকোর্ট বিভাগ 526-এ স্থানান্তরও পারে, প্রত্যাহারও পারে। কিন্তু দায়রা আদালত সেম কাজটা দুইটা ধারায় করে। দায়রা আদালত স্থানান্তর করে 526 খ, আর দায়রা আদালত প্রত্যাহার করে 528-এর এক। বুঝছেন? আমরা চলে আসি 528-এর দুই। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা প্রত্যাহার বা তলব। অ্যাকচুয়ালি 528-এর দুইয়ে কোথাও ট্রান্সফার শব্দটা নাই। 528-এর দুইয়ে যে শব্দটা আছে উইথড্র অথবা রিকল, উইথড্রয়াল অথবা রিকল। তো এজন্য আপনি যখন ম্যাজিস্ট্রেট আদালতে যখন এক এক ম্যাজিস্ট্রেটের মামলা অন্য ম্যাজিস্ট্রেটের কাছে নিতে যাচ্ছেন, তখন আসলে ওই জায়গায় ট্রান্সফার শব্দটা হবে না, ওই জায়গায় হয় আপনি তলব লিখবেন, তলব অথবা প্রত্যাহার করে আর এক জায়গায় নেওয়ার আবেদন, ভাষাটা এইভাবে হবে। বা ট্রান্সফার কথাটা লিখলেও আপনাকে আবেদনটা করতে হবে 528-এর দুইয়ে। তো এটা তো আমি বলছি যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহ ওনার কাছে কে দরখাস্ত, কার মামলা ট্রান্সফারের তলবের দরখাস্ত করবে বলেন তো? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিচে কয়জন আছে? অ্যাকচুয়ালি দুইজন আছে, ওই যে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে এই দুইজনের মামলা ট্রান্সফারের আবেদন করবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে। আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে কারা কারা করবে? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী বা এসিজিএম এরও যদি থাকে তাহলে করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। আর জেলা ম্যাজিস্ট্রেটেরটা, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে কে করবে? ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের, যার 7 ধারার মামলা যারা করেন, 7 ধারার ম্যাজিস্ট্রেটের সাথে আপনার তর্কাতর্কি হয়েছে, তার কাছে আপনার ন্যায় বিচার নিয়ে আপনি শঙ্কিত, তাহলে ওই মামলাটা বদলি বা প্রত্যাহারের আবেদন করতে হবে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। 528-এর কত, দুই। আচ্ছা, একটা দেখি পারেন কিনা। যদি স্বয়ং জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপনার মনে হয় যে ওনার কাছে ন্যায় বিচার পাবো না, তাহলে আবেদন কার কাছে করবেন বলেন? দায়রা জজের কাছে। জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু অ্যাকচুয়ালি দায়রা জজের অধীনস্থ। ঠিক আছে, দেখেন তাহলে কি ঘুরতেছে নাকি মাথায় খালি ফেরদৌস, যে কি নাকি বলে টলে? দেখেন, বুঝলে কিন্তু মজা আছে, আর না বুঝলে আপনার মনে হয় যে মাথায় ঢুকতেছে না। তো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটের নিকট যে মামলা অর্পণ করেছিল সেই মামলা প্রত্যাহার বা তলব করতে পারে। এমন মামলা প্রত্যাহার বা তলব করে এই যে দেখেন নিজে অনুসন্ধান বা বিচার করতে পারে, বা অনুসন্ধান বা বিচার করার জন্য অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাতে পারে। আর 528-এর তিন একই কথা বলছে, যে 528-এর তিন আমাদের দরকার নাই,
যে 28-এর 3 ধারায় সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটের নিকট হতে মামলা প্রত্যাহারের ক্ষমতা দিতে পারে। প্রত্যাহার মানে এটা হলো স্বপ্রণোদিত হয়ে করবে আর কি। তো যাই হোক, একই কথা, আপনার 528-2 পর্যন্ত মনে রাখলেই হবে। তাহলে আমরা যা যা পড়লাম এটার যে মূল সারমর্ম সেটা দেখেন, যে মামলা আপিল বিভাগ, মামলা বা আপিল স্থানান্তর 525 ক, হাইকোর্ট বিভাগ মামলা বা আপিল স্থানান্তর ও প্রত্যাহার 526, দায়রা জজ মামলা বা আপিল স্থানান্তর 526 খ, দায়রা জজ মামলা বা আপিল প্রত্যাহার 528-1, আর জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো মামলা বা আপিল প্রত্যাহার বা আপনার তলব 528-2। তো এই জায়গায় বইতে আপনি ওই সিআরপিসি মূল বই খুঁজেন, আর এখানে কিন্তু কোথাও কিন্তু বলে নাই যে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর আবেদনটা কোথায় করতে হবে, বলছে? পাইছেন? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের আবেদন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, এটা কিন্তু এভাবে বলা নাই, বাট ওখানেই হবে। বিগত বছরের প্রশ্ন যদি দেখেন, হ্যাঁ, স্থানান্তর নাই, বাট স্থানান্তরের কাজ করবে ওই তলব বা প্রত্যাহার। তো যুগ্ম দায়রা জজ আদালত হতে একটি মামলা প্রত্যাহার করতে পারে সংশ্লিষ্ট কে? দায়রা জজ। কোন কোন জেলার ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা অন্য কোন জেলায় অবস্থিত ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করার দরখাস্ত? খুব সহজ প্রশ্ন। অন্য জেলা মানেই কোথায়? হাইকোর্ট বিভাগ। অন্য জেলা মানেই বিজু সাহেব, বলেন তো, হাইকোর্ট বিভাগে যদি মিথ্যা তুচ্ছ কেউ দাবি করে মামলা স্থানান্তর বা প্রত্যাহার, তাহলে হাইকোর্ট বিভাগ কত টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে? কত বলেন তো, পড়ছি, মনে আছে কিনা? 1000। আপনি যে দূরে দূরে বসেন কে, আপনি ধারে ধারে বসবেন। এই জায়গা বসে বিথিকা পাশ করে গেছেন না? বিথিকা তো ধারে বসে জীবনেও বোঝে নাই। আমি যেটা বলছি, আমার কাছে যে বসে আমি যেটা বলি সে বলে আর একটা, উল্টাটা। কিন্তু যারা দূরে বসেন, আপনারা ভয় থেকে দূরে বসেন, আমাদের এই জায়গায় ভয়ের কোনো কারণ নাই। আপনারা এই জায়গায় মজা নিয়ে শিখবেন যে স্যার এই জিনিস আমি বুঝি না, আমার আবার বুঝান। ধরেন প্রচলিত শিক্ষা ব্যবস্থায় ওই স্যাররা তো বেশি কথা বলে। একটা জিনিস উনি আমরা যখন কলেজে পড়ছি, ফিজিক্সের এক স্যার দেখলো, এই দাঁড়াও, এটা কি বলো? যদি বলে স্যার বুঝি নাই, বলে যে তোমার তো এখানে থাকার কথা না, তোমার তো রাস্তায় থাকার কথা। মানে বোঝাবে উনি, আর উনি একটা এমন কথা বলবে। তো এটা মজা নিয়েও বলে নাই, মজা নিয়ে বললে আর এক কথা, সিরিয়াস হয়ে বললে আর এক কথা। তো এই জন্য আপনাদের তো এই লজ্জা নাই, এটা আপনারা লজ্জা নাই। আপনাদের বার কাউন্সিল বা পাশ করতে হলে অসামাজিক হইতে হবে, বেহাইয়া হইতে হবে। যা যা বলি না কেন, যতই থাকে না কেন, রেগুলার আসতে হবে, পড়তে হবে। যদি আমি আপনারা আশ্বস্ত করি, আমি যেভাবে আপনাদের হাঁটাই এভাবে আপনারা যদি সুস্থ থাকেন, আমি যদি সুস্থ থাকি, পরীক্ষার আগ পর্যন্ত যদি পড়েন, তাহলে আপনারা সবাই ইনশাল্লাহ পাশ করবেন। তো এজন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই। আর মাঝে মাঝে অনেক অফার পাবেন, ওই অফারে যদি সাই দেন সেটা আপনার ব্যাপার। বাট কোর্ট কাছারিতে তো অফার ঘোরে আর কি, দেখেন। তো আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। সেলফ প্র্যাকটিসে যে প্রশ্নগুলো আছে মোটামুটি সবগুলাই গুরুত্বপূর্ণ, আপনারা পড়ে ফেলবেন। দুইটা প্রশ্ন সুনির্দিষ্টভাবে গুরুত্বপূর্ণ, 9 আর 10, আপনাদের বইয়ের সাথে মিলে কিনা দেখেন। যে হাইকোর্ট বিভাগ যদি মনে করে মামলা স্থানান্তরের আবেদনটি মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর ছিল, তাহলে অনধিক 1000 টাকা জরিমানা জমা দেওয়ার জন্য আবেদনকারীকে নির্দেশ দিবেন। তো এটা ক্ষতিপূরণ লেখেন, জরিমানাকে এটা কি লিখবেন? ক্ষতিপূরণ। কত টাকা? 1000। তো 3টা স্টার দেন, ভিভিআই, গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্নটা আমরা ভিতরে পড়ি নাই, বাট এটাও গুরুত্বপূর্ণ। যে 526 ধারায় ফৌজদারি মামলা স্থানান্তরের আবেদনের ক্ষেত্রে বিচারিক আদালত অনধিক 1,000 টাকার বন্ড সম্পাদন করার জন্য নির্দেশ দিয়ে মামলার কার্যক্রম মুলতবি রাখতে পারে। বন্ড সম্পাদন, এটা হলো দেখেন কত টাকা, 200 টাকা। মানে সে যদি বলে যে আমি মামলা স্থানান্তরের আবেদন করতেছি, আপনি মামলার কার্যক্রম মুলতবি করেন, তাহলে আদালত তারে বলবে যে তাহলে আমি মামলার কার্যক্রম মুলতবি রাখতে পারি, বাট তুমি আগে বন্ড দিয়ে যাও, এত টাকার বন্ড দাও। তো এই টাকাটা কত? 200 টাকা। তাহলে আপনি 526-এর দুইটা কথা মনে রাখবেন, যে ক্ষতিপূরণের কথা বললে 1000, আর বন্ড সম্পাদনের কথা বললে 200 টাকা। জি। তো দেখেন, মামলা স্থানান্তর প্রত্যাহার এই সেম জিনিসটা যদি আপনি আত্মস্থ করতে পারেন, লিখিত প্রিপারেশন শেষ। এই যা যা এখানে আছে বারবার যদি পড়েন, লিখিততে আলাদা করে কিছু পড়া লাগবে না।
আর বর্তমানে যে সময় এসেছে, আপনি যদি প্রিলি থেকেই এই যে যে লিখিত এগুলো যদি আলাদাভাবে নজর না দেন, তাহলে কিন্তু ওই প্রিলি পাশ করার পরে সময় পাওয়া যায় মাত্র 1.5 মাস 2 মাস। তো ওই সময় গিয়ে এত বিস্তারিত পড়া সম্ভব না। তো এজন্য ওই সময় গিয়ে শুধু টাচ দেওয়া হয়, আর মূল পড়াটা কিন্তু পড়ে রাখতে হবে প্রিলির সময়। তো মাগরিবের আজান দিয়েছে, নামাজের বিরতি, এরপরে আবার আমরা 10-15 মিনিটের মধ্যে শুরু করবো ইনশাল্লাহ। সবাই, আমি লাইন কাটতেছি না, লাইনে থাকেন। তো আমরা 529 ধারাটা পড়বো, দেখেন। যে সমস্ত অনিয়মের কারণে কার্যধারা বাতিল হয় না, ইরেগুলারিটিস হুইচ ডু নট ভিসিয়েট প্রসিডিংস। এই 529 ধারার যে মূল বক্তব্য সেটা হলো, আপনারা জানেন যে আমাদের ফৌজদারি কার্যবিধি অনুসারে ম্যাজিস্ট্রেটের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। মানে ইচ্ছা করলেই ম্যাজিস্ট্রেট তার ক্ষমতা অতিক্রম করে অন্য কিছু করতে পারে না। উদাহরণস্বরূপ যদি আমি ভেবে বলি যে হুলিয়া জারি করতে পারে কে? হুলিয়া জারি যে আদালত করবে, সম্পত্তি ক্রোকও সে আদালত করবে। আচ্ছা, তো এখন ধরেন এক আদালত হুলিয়া জারি করেছে, কিন্তু ক্রোক যদি আর এক আদালত করে, তাহলে ওই ক্রোক আদেশটা তো আদালত ভুল করছে। আমরা নর্মালি জানি যে হুলিয়া জারি করবে সেই ক্রোক করবে, তাহলে ওই যে যে সে ভুল যে কাজটা করলো এটার ফলাফল কি হবে? তারপরে ধরেন রিমান্ড মঞ্জুর করতে পারে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দেখা গেলো রিমান্ড তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট মঞ্জুর করে ফেলছে, তাহলে কি হবে? সার্চ ওয়ারেন্ট 98 ধারায় শুধুমাত্র ইস্যু করতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট, কিন্তু দেখা গেল বিচারিক ম্যাজিস্ট্রেট 98 ধারায় সার্চ ওয়ারেন্ট ইস্যু করে ফেলছে। মানে মূল কথা হলো যে ম্যাজিস্ট্রেট যদি কোনো ভুল করে ফেলে, তাহলে ভুল যেটা করছে ওটার ফলাফলটা কি হবে? ওই ভুল আদেশটা কি বহাল থাকবে, নাকি ভুল আদেশটা বাতিল বলে গণ্য হবে? তো আমাদের ফৌজদারি কার্যবিধি 529 ধারায় বলছে যে যে সমস্ত অনিয়মের কারণে কার্যধারা বাতিল হয় না, মানে যদি আপনি ভুল করেও ফেলেন কিন্তু ওই জিনিসটা বাতিল হবে না। তো এগুলা কি কি দেখেন, যদি কোনো ম্যাজিস্ট্রেট আইনে ক্ষমতা সম্পন্ন না হওয়া সত্ত্বেও, আন্ডারলাইন করেন, আইনে ক্ষমতা সম্পন্ন না হওয়া সত্ত্বেও, মানে আইনে তারে কোনো ক্ষমতা দেয় নাই। সরল বিশ্বাসে গোল দেন, সরল বিশ্বাস শব্দটা, সরল বিশ্বাসটা খুব জরুরি। সরল বিশ্বাসে নিম্নলিখিত কাজগুলোর নয়টি, নয়টার কোনো একটি করেন, তাহলে তিনি ক্ষমতায়ন সম্পন্ন নন, শুধু এই কারণে কার্যক্রম বাতিল করা যাবে না। মানে উনি ওনার এখতিয়ার বহির্ভূত কাজ করে ফেলছেন, কিন্তু কাজটা করছিল সরল বিশ্বাসে, তো ওনার যে ক্ষমতা নাই শুধুমাত্র এই কারণে এটা বাতিল বলে গণ্য হবে। তাহলে নয়টা কি কি আছে আমরা একটু দেখি, দেখেন। 98 ধারার অধীন তল্লাশি পরোয়ানা ইস্যু করলে, তো 98 ধারায় নর্মালি তল্লাশি পরোয়ানা ইস্যু করে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। আপনাদের মনে না থাকলে আমি মনে করাই দিই যে 98 ধারায় পরোয়ানা ইস্যু করে কোন স্থান তল্লাশির জন্য অবৈধ বস্তু জাল দলিল নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে যদি কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরল বিশ্বাসে 98 ধারায় তল্লাশি পরোয়ানা ইস্যু করে, সেটা কি হবে? বাতিল হবে? হবে না। সরল বিশ্লেষণের সঙ্গে কি স্যার? সরল বিশ্বাস উইথ ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, মানে যথাযথ যত্নের সাথে মনোযোগ দিয়ে যদি এই কাজটা করেন, তাহলে সেটা সরল বিশ্বাস। সেটা সেটা কি ডিটেক্ট করা যায়? হ্যাঁ, অবশ্যই চাই। এটা ডিটেক্ট করার দায়িত্ব যে দাবি করবে তার। মানে এমন না যে আমি সরল বিশ্বাস বললেই আমার কথা অমুক বিশ্বাস করবে। আমার যে সরল বিশ্বাস ছিল কিনা এটা বর্ণনা দিয়ে আমাকেই প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমি বললেই সুবিধাটা পেয়ে যাচ্ছি না, বরং আমি যদি আদালতকে কনভিন্স করাইতে পারি, তাহলেই সেই ক্ষেত্রে আমি সরল বিশ্বাসের সুবিধা পাবো, নতুবা পাবো না। ধরেন উনি বললো যে আমি টের পাই নাই যে এটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীন, আমি সরল বিশ্বাসে পরোয়ানা দিয়ে দিচ্ছি, বা ওই মুহূর্তে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেউ ছিল না এই কারণে আমি সরল বিশ্বাসে দিয়ে ফেলছি, তাহলে সেক্ষেত্রে এটা হবে না, মানে বেআইনি হবে না। আচ্ছা, কোন আমল অযোগ্য অপরাধের তদন্তের জন্য পুলিশকে 155 ধারায় আদেশ দিলে, এটা কিভাবে? নর্মালি 155(2) ধারায় তদন্তের নির্দেশ দিতে পারে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে ধরেন একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আমল অযোগ্য নন জিয়ার মামলায় তদন্তের নির্দেশ দিল, কিন্তু ওনার অ্যাকচুয়ালি ক্ষমতা নাই, তো এই আদেশটাও কি বাতিল হবে? হবে না। 176 ধারার অধীন সুরত হাল করলে, সুরত হাল বুঝেন? ওই যে আ- অপমৃত্যু হইলে বা কেউ মারা গেলে, আত্মহত্যা করলে বা আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যু হলে ময়না তদন্ত। পুলিশ গিয়ে ওই প্রাথমিক অবস্থায় যে সুরটটা আছে তার আঘাত আছে কিনা, তারপরে অন্যান্য যে সিমটম গুলো আছে যে কোন কোন জায়গায় রক্ত পড়ে আছে কিনা, এগুলো হলো মেইনলি
সুরতহাল, তাহলে সুরতহাল আমরা জানি 176 ধারা অনুসারে নর্মালি সুরতহালের নির্দেশ দিতে পারে হচ্ছে কে জানেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট মানে বিচারিক ম্যাজিস্ট্রেট কিন্তু নির্দেশ দিতে পারে না, বা বিচারিক ম্যাজিস্ট্রেট সুরতহাল করলে সেটা কিন্তু অবৈধ হবে না। এই তিনটা মনে রাখেন। তারপরে দেখেন 186 ধারার অধীন পরোয়ানা করলে, এটা মনে রাখার প্রয়োজন নাই। 190 একের ক উপধারার ক ক্ষতে অপরাধ আমলে নিলে, আপনার মনে আছে কিনা যে 190 ধারায় তিনটি উৎসের উপর ভিত্তি করে আমলে নেয়। নালিশি মামলা 190 একের ক, পুলিশ রিপোর্ট 190 একের খ, স্বপ্রণোদিত হয় আমলে নেয় 190 একের গ। তো ক বা খতে যদি আমলে নেয়, অ্যাকচুয়ালি তার আমলে নেওয়ার ক্ষমতা নাই, বাট তারপরে সে আমলে নিয়ে ফেলছে, তাহলে এটা বাতিল হবে না। 192 ধারায় মামলা স্থানান্তর করলে, 192 ধারা মামলা স্থানান্তর কোনটা যেটা আছে সেটা হলো যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে অনুসন্ধান বা বিচারের জন্য হস্তান্তর করে। আর 337 38 ক্ষমা করলে, টেন্ডার অফ পার্ডন, ক্ষমা প্রদর্শন, মনে আছে কিনা? 337-এ ক্ষমা করে হচ্ছে আপনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর 338-এ ক্ষমা করে দায়রা আদালত বা সিজিএম বা সিএমএম। তো এই সকল ভুল যদি সরল বিশ্বাসে কোনো ম্যাজিস্ট্রেট করে, তাহলে সেটা কি হবে না? বাতিল বলে গণ্য হবে না। তো এইগুলোর মধ্যে আপনার যেটা মনে রাখা দরকার সেটা 98 প্রথমটা মনে রাখেন, আহ প্রথমটা, তারপরে দ্বিতীয়টা, ওই আপনার 155টা, তৃতীয়টা 176, আর মনে রাখেন 190 একের ক, 190 যেটা এক উপধারার ক খ। এই 9টার ভিতর 4টে মনে রাখলে ইনশাল্লাহ হবে। অতঃপর সব তো পড়বেন, তারপরে এই 4টা একটু বিশেষ করে দেখেন। 524 525 ধারায় সম্পত্তি বিক্রয় করলে, 528 ধারায় মামলা প্রত্যাহার ও বিচার করলে, এটা 528 আজকে আমরা পড়ছি না? 528 আজকে আমরা পড়ছি, তো ওই জায়গাও ভুল করলে এটা বাতিল বলে গণ্য হবে না। 530 ধারাটা দেখেন। 530 ধারায় বলছে যে যে সকল অনিয়মের কারণে কার্যধারা বাতিল হয়। আগেরটা হলো ভুল করছে বাতিল হয় নাই, কিন্তু এটা ইরেগুলারিটিস হুইচ ভিশিয়েট প্রসিডিংস, ভুল করলেই বাতিল হয়ে যাবে, তাতে আপনার সরল বিশ্বাস থাক বা না থাক, সরল বিশ্বাস থাকলেও বাতিল হবে। তো যদি কোনো ম্যাজিস্ট্রেট ক্ষমতা সম্পন্ন না হওয়া সত্ত্বেও নিম্নলিখিত গোল দেবেন 18টি কাজের যে কোনো একটি করেন, তাহলে উক্ত কার্যধারা বাতিল বলে গণ্য হবে। তো আপনি এখানে মনে রাখেন যে 29-এ বাতিল হবে না 9টা, আর 30-এ বাতিল হবে 18টা। 29-এর সাথে 9 আছে, 29-এ বাতিল হবে না 9টা, আর 30-এ বাতিল হবে 18টা। তো কোন কোনটা বাতিল হবে যদি একটু দেখি। আহ 88 ধারার অধীন সম্পত্তি ক্রোক ও বিক্রয় করলে, ধরেন যার ক্রোক করার ক্ষমতা নাই সে যদি ক্রোক করে, তাহলে ওই ক্রোক আদেশটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তো এটা গুরুত্বপূর্ণ। শান্তি রক্ষা বা সদাচরণের জন্য জামানত দাবি, যার শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকা দেওয়ার ক্ষমতা নাই সে যদি দেয়, তাহলে ওইটাও কি হবে? বাতিল হবে। তারপর শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকা বাতিল, এটাও বাতিল হবে। গণ উৎপাত সম্পর্কে 133 ধারায় আদেশ প্রদান, গণ উৎপাতের আদেশ দেয় 133 ধারা অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কিন্তু যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 133 ধারায় গণ উৎপাতের আদেশ দেয়, তাহলে এটাও কি হবে? বাতিল। তারপরে দেখেন 144 ধারার আদেশ, 144 ধারার আদেশ নর্মালি দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে যদি কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট 144 ধারা জারি করে, এটা কি হবে? বাতিল নাকি? তারপরে 190 একের গ, এটা বিশেষভাবে মনে রাখেন। 190 একের গ, 190 একের গতে আছে যে ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে অপরাধ আমলে নিতে পারে, তবে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কখনোই 190 এর গ, 190 একের গতে পারে না। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটে যদি বিশেষ ক্ষমতাও দেওয়া হয়, তবুও সে 190 একের গতে আমলে নিতে পারবে না। এখন ধরেন একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সে আমলে নিয়ে নিছে, তাহলে আহ এটা বাতিল বলে গণ্য হবে। আর যেটা দেখেন, আহ 349 ধারায় দণ্ড প্রদান, 435 ধারায় নথি তলব, রিভিশন আদালত নথি তলব করে, মনে আছে? যে নথি তলব তো অ্যাকচুয়ালি করতে পারে দুইটা আদালত, একটা হচ্ছে আপনার দায়রা জজ, আর একটা হলো হাইকোর্ট বিভাগ। তাহলে 435 কিন্তু ম্যাজিস্ট্রেটের জন্য প্রযোজ্য না, কিন্তু উনি যদি 435 ধারায় নথি তলব করে, তাহলে এটাও বাতিল বলে গণ্য হবে। তাহলে আমার 18টা এত মনে রাখার দরকার নাই, মনে যেটা রাখবেন 88 ধারাটা মনে রাখেন, শান্তি রক্ষার মনে রাখেন, আর 144 ধারা মনে রাখেন, 190 একের গ, এইগুলো মনে রাখেন। তো 529 আর 530 ধারা থেকে তাহলে আমরা কি শিখলাম? যে
যে অনিয়মগুলো করে, অনিয়মগুলোর কারণে কার্যধারা বাতিল হবে না 9টা ক্ষেত্রে 529। এবং ইরেগুলারিটিস হুইচ ডু নট ভিসিয়েট প্রসিডিং, ভিসিয়েট মানে হলো বাতিল, বুঝছেন? আর আর যে অনিয়মগুলো করলে বাতিল বলে গণ্য হবে সেটা আছে 530-এ কয়টা ক্ষেত্রে? 18টা ক্ষেত্রে। আমরা 539-এ চলে আসি। 539, যে সমস্ত আদালত ও ব্যক্তির নিকট এফিডেভিট করা যেতে পারে, যে সমস্ত আদালত বা ব্যক্তির নিকট এফিডেভিট করা যেতে পারে, কোর্টস অ্যান্ড পারসনস বিফোর হুম এফিডেভিটস মে বি সর্ন। তো এটা আসলে দেখেন যে হাইকোর্ট বিভাগের নিকট ব্যবহার্য এফিডেভিট, এটা অ্যাকচুয়ালি হাইকোর্ট বিভাগের জন্য প্রযোজ্য। হাইকোর্ট বিভাগে যে কোনো দরখাস্ত বা যে কোনো কিছু করতে হলে এফিডেভিট লাগে। তো বলছে হাইকোর্ট বিভাগের নিকট ব্যবহার্য এফিডেভিট নিম্নোক্ত আদালতে বা বা ব্যক্তির সামনে শপথ করা যাবে বা এর সত্যতা ঘোষণা করা যাবে। হাইকোর্ট বিভাগে, আন্ডারলাইন করেন, রাষ্ট্রীয় কেরানির সামনে, রাষ্ট্রীয় করণিক আর কি, কেরানি আর করণিক একই। বলেন তো রাষ্ট্রীয় কেরানি, ক্লার্ক অফ দ্য স্টেট, এর নিয়োগ দেয় কে? প্রধান বিচারপতি। আমরা যখন প্রথমে পড়ছিলাম 4 ধারায় বলা আছে রাষ্ট্রীয় কেরানির নিয়োগ দেয় প্রধান বিচারপতি, এবং এটা একটা ব্যতিক্রম। নর্মালি সব জায়গায় নিয়োগ দেয় রাষ্ট্রপতি, কিছু ক্ষেত্রে সরকার, বাট এখানে রাষ্ট্রীয় যে কেরানি তাকে নিয়োগ দেয় কে? প্রধান বিচারপতি। উক্ত আদালত কর্তৃক নিযুক্ত কমিশনার বা ব্যক্তির সামনে, কোনো জজের সামনে, বাংলাদেশে কোনো কোর্ট রেকর্ডে এফিডেভিট গ্রহণকারী কোনো কমিশনারের সামনে। তো তাহলে যদি আপনাকে বলে যে ফৌজদারি কার্যবিধির কত ধারায় এফিডেভিট সম্পর্কে আলোচনা করা হয়েছে, কত বলেন? 539। এখানে একটু সংক্ষেপে লেখেন যে দেওয়ানি কার্যবিধিতে 139 ও 19 আদেশ, দেওয়ানি কার্যবিধিতে এফিডেভিট সম্পর্কে আলোচনা করা হয়েছে 139 ধারা আর 19 আদেশ। এফিডেভিট সম্পর্কে আলোচনা করা হয়েছে, দেওয়ানি কার্যবিধিতে এফিডেভিট সম্পর্কে আলোচনা করা হয়েছে 139 ধারা, আর আদেশ হচ্ছে 19। হুম, বুঝছেন? আমরা চলে আসি সরেজমিনে পরিদর্শন। সরেজমিনে পরিদর্শন, এটারে সরেজমিনের নিচে লেখেন স্থানীয় পরিদর্শন, স্থানীয় শব্দটা লেখেন, মানে সরেজমিনের আরেকটা বাংলা স্থানীয়। এটা ইংরেজিতে বলে লোকাল ইন্সপেকশন। লোকাল ইন্সপেকশন, এখান থেকে প্রশ্ন হয় কোন অনুসন্ধান, বিচার বা অন্য কার্যধারার কোন পর্যায়ে, কি কি বলেন? অনুসন্ধান, বিচার বা অন্য কার্যধারার কোন পর্যায়ে, বল দিবেন কোন জজ বা ম্যাজিস্ট্রেট যে কোনো স্থানে কোনো অপরাধ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সেই স্থান, আন্ডারলাইন করেন, সফর বা পরিদর্শন করতে পারে। সফর বা পরিদর্শন করতে পারে, এই কথাটার অর্থ দেখেন। প্রথমে নর্মালি একটা অপরাধ যেখানে অনুষ্ঠিত হয় সেটা পরিদর্শন বা তদন্ত করার দায়িত্ব কার? পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর। তারা তদন্ত করে আর এই পুলিশ প্রতিবেদন আদালতে জমা দেয়। কিন্তু ম্যাজিস্ট্রেট বা জজ কিন্তু স্বয়ং ঘটনাস্থলে যায় না। বাট ম্যাজিস্ট্রেট বা জজ যদি মনে করে যে তারা নিজে গিয়েই ওই বিষয়টা পরিদর্শন করবেন, তাহলে তারা যেতে পারে, এই ক্ষমতাটা তাদের দেওয়া হয়েছে 539 বি, 539 বি। এটা কে কে করতে পারে? জজও পারে, ম্যাজিস্ট্রেটও পারে। কখন পারে? অনুসন্ধানে পারে, বিচারে পারে, বা অন্য কার্যধারার কোনো পর্যায়েও পারে। সে স্থান সফর বা পরিদর্শন করতে পারবেন। ওই যে সরেজমিনের নিচে লিখবেন স্থানীয়, বুঝছেন? তাহলে আমাদের 2 দিন আগে যে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে পুরন ঢাকায়, ওনার নাম কি? সোহাগ সাহেব। তাহলে এই মামলার তদন্ত তো নরমালি করবে পুলিশ, বা যে আদালতে মামলাটা আছে, বর্তমানে আছে কগনিজেন্স কোর্টে, আমলি আদালতে যেহেতু মামলা দায়ের হয়েছে,
তো ওই ম্যাজিস্ট্রেটও গিয়ে পরিদর্শন করতে পারে। কত ধারায়? 539 বি। নিজ উদ্যোগেই পারে না আবেদন করতে নিজ পারে? উদ্যোগেই পারে। দেখেন, নিজ উদ্যোগেও পারে, কেউ এসে আবেদনও করতে পারে যে আপনি দেখে আসেন। নাকি হ্যাঁ, ঊর্ধ্বতনের দেশ লাগবে? নিজ উদ্যোগে পারে, বা সংক্ষুব্ধ ব্যক্তি আবেদন করতে পারে যে ওনার আপনি দেখে আসেন। দেখেন, তাহলে ধারা 540, সাক্ষী রিকল। গুরুত্বপূর্ণ সাক্ষীকে সমন দ্বারা আহ্বান বা উপস্থিত ব্যক্তির জবানবন্দি গ্রহণের ক্ষমতা। এখানে মোট বেশ কয়েকটা বিষয় আছে। সাক্ষী রিকল মানে হলো সাক্ষীকে পুনঃতলব। রিকল মানে একবার যার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তারে আবার সাক্ষ্য গ্রহণের জন্য আবার সমন দিতে পারে, আবার ডাকতে পারে, এটা বলে সাক্ষী রিকল। এটা 540 ধারায় আছে। সাক্ষী রিকল আরেকটা ধারা আমরা পড়েছি, মনে আছে? সাক্ষী রিকলের ওই জায়গায় লেখেন 231 ধারা। চার্জের সময় আমরা পড়ছিলাম যে চার্জ যদি পরিবর্তন করে তাহলে সাক্ষী রিকল আছে 231। আর ওই জায়গাও লিখছিলাম যে সাক্ষী রিকল আরো একটা ধারা আছে, সেই ধারাটা 540। পাওয়ার টু সামান ম্যাটেরিয়াল উইটনেস অর এক্সামাইন পার্সন প্রেজেন্ট। গুরুত্বপূর্ণ সাক্ষীকে সমনের মাধ্যমে পুনরায় তলব করে জবানবন্দি গ্রহণ বা জেরা করা যায়। সাক্ষী হিসেবে তলব দেওয়া না হলেও উপস্থিত যে কোনো ব্যক্তির জবানবন্দি আদালত গ্রহণ করতে পারে। একটা জিনিস এখানে দেখা দরকার, দেখেন অনেক সময় আদালত কোনো ব্যক্তিরা সাক্ষী হিসেবে সমন দেয় নাই। নর্মালি সাক্ষী হিসেবে সমন না দেওয়া হলেও যদি আদালতের কাছে মনে হয় যে এই ব্যক্তির জবানবন্দি নেওয়া দরকার, তাহলে আদালতকে জবানবন্দি নেওয়ারও ক্ষমতা দিয়েছে 540 ধারায়। তাহলে শুধু যে 540 ধারায় সাক্ষী রিকল আছে বিষয়টা তা না। যে ওই মামলার সাক্ষী না, আদালত ইচ্ছা করলে ওরকম কোনো ব্যক্তি যদি উপস্থিত থাকে তাহলে তার জবানবন্দি নেওয়ার ক্ষমতা আদালতের আছে। কত ধারায়? 540 ধারায়। ধারা 541-এ আসি, দেখেন কারাবাসের স্থান নির্ণয়ের ক্ষমতা। এখান থেকে প্রশ্ন এসেছিল। পাওয়ার টু অ্যাপয়েন্ট প্লেস অফ ইমপ্রিজনমেন্ট, মানে একজন আসামি কোথায় থাকবে এটা আদালত নির্ধারণ করবে না। দণ্ডিত ব্যক্তিকে কোথায় আটক রাখা হবে তা সরকার নির্ধারণ করবেন। বুঝছেন? তারপরে দেখেন 544, ফরিয়াদি বা সাক্ষীদের খরচ, এক্সপেন্সেস অফ কমপ্লেইনেন্টস অ্যান্ড উইটনেসেস। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে যেদিন নালিশি মামলায়, কমপ্লেইনেন্টস মানে তো নালিশকারী, যেদিন সাক্ষী এনেছে সেই দিন বাদী পক্ষ যেদিন সাক্ষী এনেছে সেদিন আসামি পক্ষ সময়ের আবেদন করছে, করতে পারে। তখন আদালত ওই বাদী পক্ষের আইনজীবীর আহ, আবেদনের ভিত্তিতে অথবা আদালত স্বপ্রণোদিত হয়ে আসামির কাছ থেকে খরচের মানে নির্দেশ দিতে পারে যে যেহেতু আসছে তুমি এর খরচ দিবা, এরা কষ্ট করে আনছে, খরচ দিবা। দেওয়ানি মামলার মতো ফৌজদারিতেও ব্যবস্থা আছে। কত ধারায়? 544। 545-এ দেখেন, জরিমানার টাকা থেকে খরচ বা ক্ষতিপূরণ প্রদানের ব্যাপারে আদালতের ক্ষমতা। পাওয়ার অফ কোর্ট টু পে এক্সপেন্সেস অর কম্পেনসেশন আউট অফ ফাইন। দেখেন, আমরা এটা মোটামুটি জানি যে ক্ষতিপূরণের টাকা কে পায়? পক্ষ পায়। পক্ষ পায়। আর জরিমানা কে পায়? অফিস আছে না, সমস্যা নাই। জরিমানার টাকা পায় হচ্ছে রাষ্ট্র। তো তাহলে নর্মালি জরিমানা রাষ্ট্র পায়, বাট কিছু কিছু অপরাধের ক্ষেত্রে বাদী পক্ষের আইনজীবী বা ওই আসামির যে জরিমানাটা করলো এই জরিমানাটা রাষ্ট্রে না দিয়ে আবেদন করতে পারে যে ওনার এটা আমার বাদীরে ক্ষতিগ্রস্ত পক্ষ হিসেবে ওই জরিমানার টাকা রাষ্ট্রে না দিয়ে এই টাকা আমারে দেওয়া উচিত, কারণ আমার গরু চুরি করে নিয়ে ও জবাই করে খেয়ে ফেলছে। তো এই জায়গায় তো ক্ষতিগ্রস্ত আমি হয়েছি, কিন্তু ফাইনটা পাচ্ছে কে? সরকার। সো এটা আমারে জরিমানা আমারে ক্ষতিপূরণ হিসেবে দেয়া হোক, এই বিধানটা বা এই আবেদনটা করা যায় ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 545 ধারায়। এই যে দেখেন, যখন কোনো ফৌজদারি আদালত জরিমানা করেন বা আপিলে বা রিভিশনে জরিমানা অনুমোদন করেন, তখন আদালত রায় দেওয়ার সময়, এটা আন্ডারলাইন করেন, রায় দেওয়ার সময় আদায়কৃত জরিমানা নিম্নলিখিত কাজে ব্যয় করার নির্দেশ দিতে পারেন। সরকার পক্ষে মামলা পরিচালনায় যে ব্যয় হয়েছে তা নির্বাহ, বা এটা আন্ডারলাইন করেন, চুরি, চুরি, অপরাধজনক আত্মসাৎ, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, প্রতারণা, চোরাই মাল গ্রহণের অপরাধের ক্ষেত্রে সরল বিশ্বাসে আন্ডারলাইন করবেন, সরল বিশ্বাসে যে ব্যক্তি ক্রয় করেছিল তাকে ক্ষতিপূরণ প্রদান। দেখেন, একটা লোক
ঢাকায় একটা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে মোবাইল কিনছে, কেনার পরে 5,000 টাকা দিয়ে ধরেন মোবাইল কিনছে। কেনার পরে কয়েকদিন পরে ওনার ফোনে ফোন আসছে যে কে আপনি, অমুক, এই ফোনের মালিক তো অমুক। সে বলতেছে যে, স্যার আমি তো ওই মোবাইল অমুক মার্কেট থেকে কিনছি 5,000 টাকা দিয়ে। তো ওই পাশ থেকে পুলিশ বলতেছে যদি বাঁচতে চান থানায় এসে ফোন স্বহস্তে জমা দিয়ে যান। তো থানায় এসে সে জমা তো দিছেই, আবার পুলিশে 5,000 টাকা দেওয়াও লাগছে। তাহলে কিনছিল 5,000 দিয়ে, পুলিশে দেওয়া লাগলো 5,000, আর মোবাইল তো কাছে থাকলোই না। তাহলে এই ক্ষেত্রে চোরের শাস্তি হলো, চোরের জরিমানা করলো, কিন্তু এই তৃতীয় ব্যক্তি যদি ওই চোরকে যে জরিমানাটা করা হয় সেখান থেকে সে আবেদন করতে পারে যে ওনার আমি সরল বিশ্বাসে নিরপরাধ ক্রেতা, আমি ওই জিনিসটা কিনছিলাম, আমার কাছ থেকে তো আমার তো এত টাকা খরচ হয়েছে, তো ওই জরিমানাটা আমারে ক্ষতিপূরণ হিসেবে দেয়া হোক। এটাও কততে আছে? 545। তবে কোনো মামলা আপিলে চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এমন ক্ষতিপূরণ প্রদান করা যাবে না। আমরা ধারা 552টা দেখেন, অপহরিত নারী প্রত্যার্পণে বাধ্য করার ক্ষমতা, পাওয়ার টু কম্পেল রেস্টোরেশন অফ অ্যাবডাক্টেড ফিমেলস। কোনো বেআইনি উদ্দেশ্যে কোনো স্ত্রীলোককে বা 16 বছরের কম বয়স্ক বালিকাকে অপহরণ বা আটক করা হয়েছে মর্মে শপথ প্রদানের মাধ্যমে অভিযোগ করা হলে নিম্নলিখিত ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট উক্ত অপহৃত নারীকে উদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তার স্বামী, মাতা, পিতা ও অভিভাবক বা আইনসঙ্গত হেফাজতে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। একটা পর্যায় পর্যন্ত ধরেন নর্মালি আমাদের দেশে এখন অপহরণ হলে দণ্ডবিধিতে মামলা হয়, তারপরে ওই যে মানব পাচার যে আছে সেই মামলা হয়, অথবা নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে মামলা হয়। কিন্তু ফৌজদারি কার্যবিধির 552 ধারার অধীনে আপনি যদি দরখাস্ত দেন যে আমার অমুককে, স্ত্রীলোককে অথবা যার বয়স কত বছরের কম, 16 বছরের কম, তাহলে এই ক্ষেত্রে তাকে পুনরুদ্ধার করার ব্যবস্থা করতে পারে কে কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, অথবা কে বলেন, জেলা ম্যাজিস্ট্রেট। ধারা 556-তে আসি। এ জায়গায় ছোট ছোট অনেকগুলো ধারা, আপনি মুখস্থ করতে যাবেন না, বারবার রিডিং করবেন, দরকার হলে ভিডিও দেখবেন। ধারা 556 বিবিআই, 3টা স্টার দেন। যে সমস্ত মামলায় জজ বা ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত স্বার্থ থাকে, কেস ইন হুইচ জাজ অর ম্যাজিস্ট্রেট ইজ পার্সোনালি ইন্টারেস্টেড, মানে যে মামলায় জজ বা ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত স্বার্থ থাকে সেই মামলা তিনি পরিচালনা করবেন না। সহজ কথা, বাংলা সিনেমার যে দেখানো হয় যে আলমগীর বিচারক আর শাবানা উকিল আর সালমান শাহ হলো আসামি, তো এই জায়গায় জজের যে সরাসরি স্বার্থ আছে তিনি এই মামলা বিচার করবেন না। আমাদের ফৌজদারি কার্যবিধির 556 ধারায় বলা আছে জজ বা ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত স্বার্থ থাকলে তিনি সেই মামলার বিচার কার্যক্রম থেকে বিরত থাকবেন। তবে দেখেন, যে সমস্ত মামলায় জজ বা ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত স্বার্থ থাকে বা যে মামলায় তিনি নিজে একজন পক্ষ, সেই মামলার বিচারে ঊর্ধ্বতন আপিল আদালতের অনুমতি না নিয়ে করবেন না। আন্ডারলাইন করেন, ঊর্ধ্বতন আপিল আদালতের। তাহলে আলমগীর ওই মামলার বিচার করতে পারে, বাট অনুমতি নিতে হবে কার? ঊর্ধ্বতন আপিল আদালতের। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ দেখেন, ম্যাজিস্ট্রেট তার নিজের প্রদত্ত রায় বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনতে পারবেন না। শব্দ হয় কোথায়? বাতাসে। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট তার নিজের প্রদত্ত রায় বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল শুনতে পারবেন না। এই কথাটার অর্থ কি? আপনারা জানেন যে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার সম্পন্ন, আমরা পড়ছি, জানেন কিনা? ধরেন গোপালগঞ্জের যিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি একটা দণ্ডাদেশ দিছে, দণ্ড দিল। এখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল করতে হয় কার কাছে বলেন তো? দায়রা জজের কাছে। তো এখন দেখা গেল উনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন, বাট কিছুদিন পরে উনি বদলি হয়ে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ হয়েছে, হতেই পারে। তো এখন দায়রা জজের কাছে যে আপিলটা করছে, দায়রা জজ আবার ওই আপিল 409 ধারায় ওনার কাছে পাঠাই দিছে যে আপনি আপিলটা শুনেন। কিন্তু যদি দেখা যায় যে ওই দণ্ডটা দিছিল উনি যখন বিচারক ছিলেন, আবার ওই দণ্ডের বিরুদ্ধে আপিলও শুনতেছেন কে? উনি।
তাহলে ইনি এটা করবেন না। তাহলে যিনি দণ্ড দিয়েছেন তিনি সেই ক্ষেত্রে আপিল ক্ষমতা প্রয়োগ করবেন না। কত ধারায়? 556। তাহলে 556-তে দুইটা জিনিস পেলেন। জজ ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত স্বার্থ থাকলে আপিল আদালতের অনুমতি ছাড়া বিচার করবেন না। আর একটা হলো যে ম্যাজিস্ট্রেট যে দণ্ড দিয়ে দিয়েছে, মানে একবার যে দণ্ড দিয়েছে, পরবর্তীতে তিনি সেটার আপিল শুনবেন না। আর একটা বিধান আছে, একটু মনে করাই দিই, আপনারা হয়তো বা ভুলে গেছেন। ফৌজদারি কার্যবিধির 495 ধারায় যে যে পুলিশ অফিসার মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে তিনি রাষ্ট্রপক্ষে সেই মামলা দায়িত্ব পালন করবেন না। আপনি বলতে পারেন স্যার পুলিশ আবার রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা কেমনে করেন? করতে পারেন, আহ, যে আরো হতে পারে, অথবা আহ, যখন পিপি যখন পিপি থাকে না, যখন পিপি থাকে না তখন জেলা ম্যাজিস্ট্রেট যে কোনো পুলিশ অফিসাররে পিপির দায়িত্ব দিতে পারে। তো দেখা গেল সে যে মামলার তদন্তকারী কর্মকর্তা ছিল রাষ্ট্রপক্ষেও সেই তদন্ত কার্যক্রম পরিচালনা করতেছে, এটা তিনি করতে রাষ্ট্রপক্ষে তিনি আহ মানে অ্যাডভোকেসি করতেছে, রাষ্ট্রপক্ষে পরিচালনা করতেছে, এটা করতে পারবেন না। অর্থাৎ মামলার তদন্তকারী কর্মকর্তা ওই মামলাটা বিচার কার্যক্রমে সে সরকারি পক্ষে উকিল হতে পারবে না। এটা বলা আছে 495 ধারায়। 558 ধারাটা দেখেন, যে আদালতের ভাষা নির্ধারণের ক্ষমতা, পাওয়ার টু ডিসাইড ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোর্টস। আদালতের ভাষা সরকার নির্ধারণ করবে। গোল দিন সরকার, মানে ফৌজদারি আদালতের ভাষা কি হবে এটা কে নির্ধারণ করবে? সরকার। তারপর ধারা 560, এটা যদি একটু দেখেন, বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তা ক্রয় করতে বা নিলাম ডাকতে পারবেন না। অফিসার্স কনসার্ন ইন সেলস নট টু পারচেজ অর বিড ফর প্রপার্টি। কিছুদিন আগে গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে ওই যে নিলামের আয়োজন করছিল না, তা যারা নিলামের আয়োজনে আছে তারা ওই জায়গায় ক্রয় করতে পারবে না। এই বিধানটা আছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 560। 560। তো এই কি হয়েছে ভাই? হ্যাঁ, আর নিলামে বাইক কিনে অনেক কাহিনী হয়ে গেছে দেখেন। তো ধারা 561, এই পেজের সর্বশেষ ধারা, স্বামী কর্তৃক স্ত্রীকে ধর্ষণের অপরাধ, আন্ডারলাইন করবেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কেউ আমলে নিবেন। এই বিধানটা যদিও এখন আর প্রযোজ্য না, বাট বাতিল কিন্তু করে নাই। স্বামী কর্তৃক স্ত্রীকে ধর্ষণের যে মামলা, এটা আমলে নিতে হলে কাকে লাগবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন আপনি বলতে পারেন যে স্বামী আবার স্ত্রীর ধর্ষণ কেমনে করে? এক স্বামী আর একজনের ওয়াইফকে ধর্ষণ করবে, বিষয়টা তা না। আমরা দণ্ডবিধি অনুসারে যে নিজের স্ত্রীর বয়স যদি 13 বছরের কম হয় সেটাই ধর্ষণ, তবে স্বামীর শাস্তি দিতে হলে স্ত্রীর বয়স হইতে হবে 12 বছরের কম। তো এই ধরনের মামলা যদি কোনো স্ত্রী করে তাহলে আমলে নিতে পারবে কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এবং পুলিশ ইন্সপেক্টর পদমর্যাদার নিচে নন এমন কেউ এমন অপরাধের তদন্ত পরিচালনা করবেন না। এটা একটু গোল দেন, পুলিশ ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর। সাধারণত যে কোনো তদন্ত কার্যক্রম পরিচালনা করে সাব ইন্সপেক্টর, বুঝছেন? কিন্তু এখানে একটা বিধান করে দিছে যে স্বামী কর্তৃক স্ত্রীকে ধর্ষণের যে মামলা এটা তদন্ত করবে কে? পুলিশ ইন্সপেক্টর নিচে কেউ করবে না। পুলিশ ইন্সপেক্টরের উপরে যদি কেউ সে করতে পারে, কিন্তু ওনার নিচে কেউ করবে না। তাহলে স্বামী কর্তৃক স্ত্রীকে ধর্ষণের মামলা আমলে নিবে কে বলেন? আমলে নেবে পুলিশ ইন্সপেক্টর, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। হ্যাঁ। এই যে মিলন কয়দিন আগে এই ঘটনার সাক্ষী, বাল্য বিবাহের সাক্ষী, আমি আর সেটা না বলি। সাক্ষী বলতে মানে ওই জায়গায় সরাসরি সিগনেচার করেন নাই, বাট ওইটা তো আপনি ঘটনা সম্পর্কে জ্ঞাত। দেখেন আমরা তো এই যে ফৌজদারি কার্যবিধিতে এই প্রত্যেক আদালতে মোটামুটি বলেন। কিন্তু এই যে সহকারী জজ দায়রা আদালত তো তিনটা ভাগে, হ্যাঁ, তিনটা, কিন্তু এই যে সহকারী জজ আদালত সহকারী জজ তো ফৌজদারি আদালত না, না না সহকারী দায়রা। দায়রা দায়রা সহকারী তাহলে কোনটা কি বল? পুলিশ
এবার নামে যাচ্ছি সভাপতি তো দায়রা দেওয়ানি ক্ষেত্রে দিতে পারবে। সহকারী দায়রা জজ হচ্ছে বর্তমানে যুগ্ম দায়রা জজ। একটা সময় পর্যন্ত সহকারী দায়রা জজ বলা হতো, তো সহকারী দায়রা জজ এখন হলো যুগ্ম দায়রা জজ। ওসি যে সে পুলিশ ইন্সপেক্টর পদমর্যাদার, ইন্সপেক্টর হইলেই সে ওসি হয়, মানে যদি সরকার তার ক্ষমতা দেয়। জি বলেন। সে তো মানে এখন যদি ওনার পদমর্যাদার কেউ থাকে তাহলে দিতেই পারে, কিন্তু যিনি অফিসার ইনচার্জ হবে তাকে অবশ্যই পুলিশ ইন্সপেক্টর পদমর্যাদার হতে হবে আর কি। দেখেন, তো তাহলে আমরা আর একটু পড়বো। দেখেন, এই পর্যন্ত যা পড়ছেন একটু বাসায় বসে পড়ে ফেলবেন। দেখেন, সম্পত্তি হস্তান্তর বিষয় না না ভালো মাথায় ধরতেছে না, আর তিন দিন তাহলে পরীক্ষা দেন আগামী দিন। তাহলে এই বই নিয়ে আসবেন আর দণ্ডবিধি নিয়ে আসবেন। আগামী দিন দণ্ডবিধি বই নিয়ে আসবেন আর ফৌজদারি এতটুক নিয়ে আসবেন। আচ্ছা, সমস্যা নাই, আগামী দিনই আসেন, নাহলে আরো এখানে এই মানে জিম্মাই নেওয়া দরখাস্ত টরখাস্ত এগুলো কিছু বেশি কথা বলা লাগবে। আমি তো একেবারেই আপনার ফাঁকি ঝুঁকি দিয়ে এই জায়গায় চলে যেতে পারি না। তো এই জন্য প্রথমবার যে পড়া, এই পড়া হচ্ছে অমূল্য। মানে এরপরে যতবার আমরা পড়বো তার চেয়ে আরো ফাস্ট হবে। বুঝতে পারছেন, এই জায়গায় অনেক কথা অনেক কিছু ভেঙে চুরে বোঝানো হয়। তো আজকে এই পর্যন্তই। আমরা এখন আমাদের পরীক্ষায় চলে যাচ্ছি। সরাসরি এখন আমাদের আপিলের উপর পরীক্ষা। আর আগামী পড়া আমাদের বুধবার বিকাল 5টা 30। আর বুধবারে আপনারা ফৌজদারি কার্যবিধি শেষ হবে প্লাস দণ্ডবিধি নিয়ে আসবেন, এবং সেই সাথে সাথে বুধবারে ক্লাস টেস্ট থাকবে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সরাসরি পরীক্ষায় চলে যাই।